সুপ্রিয় দর্শক, নিটল টাটা এসিটিভি সংলাপে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, এসিটিভির সাপ্তাহিক আয়োজনে আমাদের আজকের আলোচ্য বিষয় বাজেট নিয়ে কত কথা। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন গবেষণা প্রতিষ্ঠান NBER এর চেয়ারম্যান এবং বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আহসানুল আলম পারভেজ, আছেন সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। আমার বাম দিকে আছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি এবং এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন এবং এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আনোয়ার হোসেন। আপনাদের চারজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে আমি অধ্যাপক ডক্টর আহসানুল আলম পারভেজ আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শিরোনাম আছে, বাজেট নিয়ে অনেক কথা হচ্ছে, এর অনেকটাই রাজনৈতিকভাবে অনেকভাবে সমালোচনা করা হচ্ছে, আবার আরেক পক্ষ অনেক স্তুতি গাইছেন যে খুব ভালো বাজেট হয়েছে। আসলে রিয়েল ফ্যাক্টটা কি? বাজেট কতটা চ্যালেঞ্জিং? আপনার মাধ্যমে আপনাদের কোটি দর্শককে সালাম। আজকে রাত 12টার পরে আমার জন্মদিন, তাই ডবল সালাম। আপনাকে হ্যাপি বার্থডে জানাতে চাই। তো এখন আপনি যেটা বলেছেন একেবারেই শতভাগ সঠিক, যে বাজেট নিয়ে কত কথা। এবং জেনারেলি এটা খুব কমন জিনিস যে এক পক্ষ ব্যানার বানিয়ে রাখবে যে গরিব বাড়ার বাজেট, আর আরেক পক্ষ বলবে যে সর্বশ্রেষ্ঠ বাজেট, উন্নয়নের বাজেট, এইসব কথা চলবে। কিন্তু আমি যে জিনিসটা আজকের এই জ্ঞানী মানুষদের সামনে বলতে চাই, বাজেট নিয়ে এত কথা হওয়ার পিছনে অর্থমন্ত্রী নিজেই দায়ী। কনসেন্সে দেখেন, উনি বাজেটের এই নাম রাখছেন এইভাবে, টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা। টেকসই উন্নয়ন এবছর বাজেটকে না বাড়িয়ে সংকুচিত করে বিশ্ব মুদ্রাস্ফীতির ইতে ডলারের দাম বৃদ্ধিতে টেকসই উন্নয়নটা মাহমুদ আলী সাহেব কোন দিক দিয়ে টেকসই করবেন, এই বিতর্ক থেকে যাচ্ছে। এক। 2 নম্বর হচ্ছে স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা। আপনাদের সবার বই সবার কাছে স্মার্ট, তাই স্মার্ট একটি ওয়েক টার্ম। স্মার্টের আপনার আপেক্ষিক বিষয় এটা বাজেটের শিরোনাম হওয়া উচিত ছিল না। মাহমুদ আলী ভাই আরেকটি যেটা খুব খারাপ কাজ করেছেন, সেটা হচ্ছে প্রত্যেকটা বাজেটের একটা অবজেক্টিভ থাকে, অবজেক্টিভ অফ দ্য বাজেট। সো অবজেক্টিভ অফ দ্য বাজেট সবসময় খুব প্র্যাকটিক্যাল, প্র্যাগম্যাটিক, মেজারেবল এরকম হতে হয়। সেখানে তিনি লিখছেন যে সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ। আপনি সুখী কিনা আই ডোন্ট নো। এরকম একটা ধনী মানুষ, এত বড় নেতা মিস্টার হেলাল, উনি সুখী কিনা উনি জানি না। এত জ্ঞানী মানুষ, রিসার্চার, জানি না। তাই এইসব ভোগবাজি আগামী দিনের বাজেটে সুখী ইত্যাদি এগুলো বাদ দিতে হবে। বাজেটের অবজেক্টিভ হতে হবে যে কর্মসংস্থান সৃষ্টির বাজেট, আয়বর্ধক বাজেট, মানুষ গরিবের ইনকাম বৃদ্ধির বাজেট, এসএমইদের জন্য সুবিধাজনক বাজেট, সোশ্যাল সেফটি নেটের ক্ষেত্রে বৃদ্ধির বাজেট। অর্থাৎ এগুলো সবগুলো কথা হতে হবে কবিতা বা উপন্যাস বা গদ্যপদ্য নয়। তো বাজেটের শুরুতেই গদ্যপদ্যগুলো আমার ভালো লাগে নাই। আরেকটি কথা আমার ভালো লাগে নাই, খুব ভয়ে ভয়ে আসছি, ভাই আপনারা ডাকেন বলে আসি। কিন্তু আমাদের কাদের ভাই যে বলে বসলেন যে টিআইবি, সিপিডি, সুজন কি বললো, বিএনপি সুরে কথা বলছে, তাতে কি আসা যায়? তাহলে পারভেজ কি বলল, কাদের ভাইয়ের কাছে কি ভ্যালু আছে জানি না। কাদের ভাই আমরা এক ধরনের মানুষ, জ্ঞানে সবাই কম বেশি কাছাকাছি, উনিও মূর্খ না, আমিও মূর্খ না। তো এখানে এসে কথা বলছি জাতিকে অ্যাড্রেস করে। উনি ভালো জানেন ওনার কথা কয়জন বিশ্বাস করে, আর প্রফেসর পারভেজের কথা কয়জন বিশ্বাস করে। সো এই ধরনের জাতীয় প্রতিষ্ঠান, টিআইবি বলেন, সিপিডি বলেন, সুজন বলেন, এগুলোকে এইভাবে অপমান করাটা নিম্নরুচির পরিচায়ক। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা একটা কমপ্লেইন দিতে চাই, আমাদেরকে আস্তে আস্তে স্মার্টের সাথে ভদ্রতার সম্পর্ক আছে। অভদ্রকে আপনি স্মার্ট বলতে পারেন না, তো মন্ত্রীদের অভদ্র উচ্চারণকে স্মার্ট বলতে পারেন না। এখন আপনার কথা সোজাসুজি চলে আসি। আমি মাহমুদ আলী সাহেবের বাজেটকে এবং তার অ্যাসিস্ট্যান্ট আমার ভাইয়ের বউ ওয়াসেকাকে
আমি সাধুবাদ দিতে চাই যে তারা চেষ্টা করেছে মানুষকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখার জন্য একটা বাজেট দিতে, সেই ক্ষেত্রে তারা সফল এই ক্ষেত্রে মোটা দাগে। কিন্তু ওনাদের কিছু করার ছিল না, তাই আমি তো ধরলাম কতগুলো অন্যদিকের পয়েন্ট। বিশ্ব অর্থনীতির যেই অবস্থা, বিশ্ব আপনার ইনফ্লেশনের যে অবস্থা, এগুলো সব আমাদের উপরে এসে এটা সোয়ার হয়েছে। তারপরে যথাযথই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ইন্টারন্যাশনাল ফোর্সেসরা আমাদের বিরুদ্ধে কনস্পিরেসিতে আছে। তো সব কিছু মিলে বাজেট এর চাইতে ভালো হতে পারতো কি না আমি জানি না, কিন্তু বাজেটে যে জিনিসগুলো পড়াশোনা করলে ধরা পড়তো সেটা হচ্ছে যে ইনফ্লেশন এমনি পাগলও বলে ছাগলও বলে যে ফুড অ্যান্ড দুটোটা মিলে 9+ বা অ্যারাউন্ড 10, কেউ কেউ বলে 2 ডিজিট। সেখানে বাজেটের এটা 6 পয়েন্ট সামথিংয়ে নামিয়ে আনা মাহমুদ আলী ভাই বুড়াকালে হয়তো একটু বুঝতে পারেন নাই। এটা ইম্পসিবল, আমি চ্যালেঞ্জ থ্রো করলাম। একইভাবে জিপিডি গ্রোথ যেটা টার্গেট ধরা হয়েছে সেটাও অর্জনযোগ্য নয়, আমি চ্যালেঞ্জ থ্রো করলাম। তা কেন মানুষ কষ্ট পাবে সেটার কারণ হচ্ছে বাজেট যখন ঘোষণা হচ্ছে তখন খাইয়ে পরিয়ে রাখার একটা চিন্তা মাথায় রেখে বাজেটটা করা হলেও আপনার এই যে এই 110 টাকা ডলার 117 টাকা, আমি একটু বিদেশে যাব, ব্যাংক গোটা চোখে চোখে তাকিয়ে আমার থেকে বললো 117 টাকা গভর্নমেন্ট রেট, আমরা সার্ভিস চার্জ নিচ্ছি প্রতি ডলারে 1.5 টাকা। আমি ব্যাংকের নাম নিলাম না, এটা ওরাই নড়চড়ে বসবে। তো গভর্নমেন্ট প্রাইস ইস 118 টাকা আনা। তো এখন এটা বাজারে হয়তো 20, বা আমি সেই ভিতরকে যেতে চাচ্ছি না, কিন্তু আই এম কোয়াইট শিওর আগামী 4 মাসে এটা 130 টাকার কাছাকাছি আসবে। IMF-এর প্রেসক্রিপশনে আসবে, IMF-এর চাপে আসবে। তাহলে ওই 130 টাকা দিয়ে আমরা যখন ভোগ্যপণ্য আমদানি করে গরিবকে খাওয়াবো, আজকে যেটা আমি মনে করছি যে এখন এটা পসিবল, যে এখনও মানুষ খেয়ে পরে বাঁচতে পারতেছে, কিন্তু আফটার 4 মান্থস মানুষের অনেক তকলিফ হবে। এটা একটা। তা আরেকটা জিনিস হচ্ছে যে তার মানে আমি বোঝাতে চাচ্ছি ইনফ্লেশন যে কারণে হয়, যে ইনকাম মানুষের যখন কমে যায়, বাইং ক্যাপাসিটি কমে যায়, সেটা আরেকটি কারণ হবে কিন্তু টাকা ডেপ্রিসিয়েশনের। তাই এই বাজেটটা এখনও এটার একটা স্ট্রাকচার আছে, কিন্তু একটা মাস যেতে যেতে আমি কার সামনে কি বলতেছি এইখানে জিপিডির এখনও পর্যন্ত এটা এক ধরনের টেকসই আছে, কিন্তু এভরি মান্থ যতই যেতে থাকবে, যতই টাকা ডিভ্যালুয়েশন হবে, যত ডলার অ্যাপ্রিসিয়েশন হবে, যতই গার্মেন্টসের এক্সপোর্ট ক্যান্সেল হতে থাকবে, যতই ইম্পোর্ট সংকোচন করে আমরা ডলার বাঁচাতে থাকব, ইম্পোর্ট সংকোচন করলেই এক্সপোর্ট সংকোচিত হবে, অর্থাৎ ততই আস্তে আস্তে আপনি দেখতে পাবেন যে বাজেটটা ভাঙা বাজেটে রূপান্তর লাভ করবে এই বছরের শেষের দিকে। ডক্টর পারভেজ, আমি আপনার কাছে আবার আসবো। তৌফিকুল ইসলাম খান, যেটি ডক্টর আহসানুল আলম পারভেজ বলছিলেন যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা বা প্রবৃদ্ধি অর্জনের যে লক্ষ্যমাত্রা সেটা আসলে অসম্ভব। আপনারাও একই কথা বলছেন, কিন্তু কেন? না, কতগুলো কারণ আছে যেটা প্রফেসর পারভেজ বলছিলেন। দেখেন, এই বাজেটের প্রথমেই উনি যেটা বলেছেন যে আমাদের আসলে এটার লক্ষ্য কী হওয়া উচিত ছিল। আমরা মোটামুটি অর্থনীতিবিদরা নাকি কখনো মানে একমত হন না, দুইজন অর্থনীতিবিদকে রাখলে 3টা মতবাদ দেয়, এই ঠাট্টা আছে। কিন্তু সত্যি কথা হলো যে বাংলাদেশে যারা অর্থনীতির চর্চা করছেন তারা মোটামুটি সবাই একমত যে এইবারের বাজেটের যদি সবচেয়ে একটাই লক্ষ্য আমরা বের করতাম, তাহলে এটা হলো যে আমাদের সামষ্টিক অর্থনীতির ভিতরে যে অস্থিরতা চলছে, এই অস্থিরতাটাকে প্রশমন করা, এখানে স্থিতিশীলতা নিয়ে আসা। সামষ্টিক অর্থনীতির যখন অস্থিরতা বলি তখন আমরা আসলে বুঝাই হলো যে আমাদের যে পরিমাণ মূল্যস্ফীতি হচ্ছে সেটা একটা বড় সমস্যা। আপনি যদি দেখেন যে আমাদের রিজার্ভ কমে যাচ্ছে, আমাদের মুদ্রা মান হারাচ্ছে খুব দ্রুত, এটা একটা চিন্তার জায়গা। আমাদের যেই সরকারি আয় ব্যয় আছে সেটার দিকে যদি আপনি তাকান, সরকারের কাছে এখন আসলে সত্যিকার অর্থে খুব বেশি আর্থিক সক্ষমতা নাই, ফলে তাকে প্রচুর ঋণ করতে হচ্ছে, এবং ঋণের একটা বড় অংশ হলো আসলে প্রায় আমি বলবো যে সিংহভাগটাই করতে হচ্ছিল ব্যাংক থেকে।
এখন ব্যাংক থেকে ঋণ করলে যেটা হয় যে ব্যাংকেও খুব বেশি তারল্য নাই, যে সেখান থেকে সরকার অনেক ঋণ করলে এটা যারা ব্যক্তি খাতে আছেন তাদের অনেক অসুবিধা হবে না, এরকম পরিস্থিতি এখন আর নাই। একসময় তারল্য ছিল, এটা কোনো বিষয় না। তো সার্বিকভাবে এইটা একটা চাপের ভিতরে আছে, সেই চাপের ভিতরেই বাজেটটা দেওয়া হয়েছে এবং বাজেটটা ওভাবেই দেওয়ার কথা ছিল। দ্বিতীয় যেই লক্ষ্যটার কথা আমি বলবো সেটা হলো যে এইটা একটা খুবই কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে এবং এটা প্রায় 2 বছর হয়ে গেছে, 2 বছরের বেশি সময় ধরে একটা কঠিন অর্থনীতির ভিতর দিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ এটা আর নেয়ার মতো অবস্থায় থাকছেন না। এবং এটা শুধুমাত্র নিম্নবিত্তের মানুষ না, এটা যারা নিম্ন মধ্যবিত্ত আছেন তারাও এটার যে মানে তাপটা এটা অনুভব করতে পারছেন এবং তাদের জন্য এটা কষ্ট হয়ে যাচ্ছে। তো যারা নিম্নবিত্তের মানুষ আছেন তাদের জন্য এই বাজেটে এক ধরনের সুরক্ষা রাখার জায়গাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। তৃতীয় যদি লক্ষ্য থাকতো, সেই তৃতীয় লক্ষ্যটা হলো যে সার্বিকভাবে আমরা যেটা দেখেছি সেটা হলো এই সময়ের অর্থনৈতিক সংকটের ভিতরে এটা আরও স্পষ্ট হয়ে বের হয়ে আসছে। সেটা হলো যে আমাদের সমাজ দিনে দিনে, আমাদের অর্থনীতি সমাজ যাই বলি না কেন, এটা দিনে দিনে এক বৈষম্যমূলক জায়গায় চলে যাচ্ছে এবং সেই বৈষম্যমূলক জায়গাটা খুব স্পষ্টভাবে তো অন্যান্য জায়গায় আমরা দেখি, সাদা চোখেও অনেকে দেখেন। এখানে অনেক বড় গাড়ি যেমন দেখেন, সম্পদ যেমন দেখেন, আবার মানুষের কষ্ট দেখেন। এখানে একদিকে যেমন অনেক দেখেন যে ভালো ভালো স্কুল হচ্ছে, তেমনি আমরা দেখছি যে আমাদের যেখানে একেবারে প্রাথমিক শিক্ষায় যে গরিব মানুষের ছেলেমেয়েরা যেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়েন ওখানে অবস্থা ভালো না। বিশেষত কোভিডের পরে আপনারা দেখবেন যে সরকারি তথ্যের ভিতরে উঠে আসছে যে আগে যতখানি ভালো পারফর্ম করতেন ছাত্রছাত্রীরা পড়ার ক্ষেত্রে, অঙ্ক করার ক্ষেত্রে, সেই পারফরমেন্স টেস্টগুলোতে রেজাল্ট খুব খারাপ আসছে। তো এই পরিস্থিতিতে সেই বৈষম্য কমানোর একটা যদি জায়গা থাকতো এটা। আর সর্বশেষ আমি 4 নাম্বার যেটা বলবো, এবং এটা কোনো অংশেই কম গুরুত্বপূর্ণ না, সেটা হলো এই পরিস্থিতি যেই কারণে তৈরি হলো, এটা তো কোনো একটা কারণে তৈরি হয়েছে। এখন হয় কি সরকারি বয়ানের ভিতরে সবসময় এটা থাকে যে এটা বোধহয় বিদেশে যুদ্ধ হয়েছে, ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার যুদ্ধ, এটার কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। আসলে ব্যাপারটা তো হলো সেই সময় যে জিনিসপত্রের দাম বেড়েছিল সেটা সত্যি, কিন্তু সেই দামটা কিন্তু এখন বেশ কমে এসছে এবং বিষয়টা সেটা না। আমার এটা অনেকটা যে গ্লাস ভেঙে যাওয়ার মতন আর কি, যে আপনি যদি একটা গ্লাস রাখেন তো ওইটা এমনি খুব খারাপ অবস্থায় যদি না থাকে, ওটা টোকা লাগলে ভেঙে যাওয়ার কথা ছিল না। অন্য অনেক অর্থনীতিতে এই ধরনের পরিস্থিতির ভিতরে পড়ে যায়নি। আপনি পাশের দেশে ভারত থেকে শুরু করে দেখেন, ওইটা হয়নি। আবার ধরেন পাকিস্তান বা শ্রীলঙ্কার মতন যে অর্থনীতিগুলোর একই ধরনের যেটা আমরা বলি মৌলিক কাঠামোগত বিষয়ে তাদের দুর্বলতা ছিল, সেইটা এই সময় আমরা বলি এক্সপোজ হয়ে গেছে, বের হয়ে আসছে। এটা ঢাকা ছিল, এটা বের হয়ে আসছে। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে এইখানে একটা এক ধরনের আমি বলবো যে সংস্কার কার্যক্রম, এটা স্বীকার করে নিয়ে সেই সংস্কারগুলো করা এবং যে ভুলগুলো আমরা করেছি সেই ভুলগুলো থেকে বের হয়ে আসার জন্য চেষ্টা করাটা জরুরি। এই 4টা বিষয়। এখন আপনি যেটা বললেন যে মূল্যস্ফীতি এবং আপনার মূল্যস্ফীতি কমানোর জন্য যদি বলেন, বাজেট সরাসরি না হলেও অর্থনৈতিক নীতির ক্ষেত্রে সরকারের মূল হাতিয়ার হিসেবে যেটা আমরা বাজেট বক্তৃতা থেকে বুঝতে পারছি সেটা হলো যে ওনারা সংকোচনমূলক মুদ্রানীতি নেওয়া শুরু করেছেন এবং সেইটার মাধ্যমে এটা কমবে। এখন অর্থনীতির পরিভাষায় এটা হলো মূল্যস্ফীতির 2-3টা কারণ আছে আর কি। হ্যাঁ, আমি লম্বা সময় বলছি, যখন থামাতে হবে বলবেন। একটা হলো যে যখন চাহিদা অনেক বেড়ে যায় না, তখন জিনিসপত্রের দাম বাড়ে, সেই পরিমাণ আমার সরবরাহ দিতে পারছি না, দাম বেড়ে যায়। তো সেইটাকে আমরা বলি হলো যে আমাদের ডিমান্ড পুল, মানে যেটা আমাদের চাহিদা সেটা টেনে মূল্য বাড়িয়ে দিচ্ছে। তখন আপনি সংকোচনমূলক মুদ্রানীতি নিলে আপনার সেই জায়গাটায় প্রশমন হবে, কারণ টাকার প্রবাহ কমবে, মানুষের চাহিদা কমে আসবে। দ্বিতীয় যেটা কারণ থাকে সেটা হলো কস্ট পুশ। আমার অর্থাৎ হলো যে আমি যদি দাম যেটা দিয়ে আমি তৈরি করি সেইটার খরচ যদি অনেক বেড়ে যায়, সেইটা হয়। এখন আপনি দেখবেন যে কোথাও এটাকে স্বীকার করে না, কিন্তু এটা যারাই ব্যবসা করছেন, যারা এটা নাগরিক আছেন, তারা সবাই জানেন যে আমার বিভিন্ন ধরনের যেই আমার উপাদান আছে, আমি তৈরি যে কোনো কিছু তৈরি করতে গেলে বিদ্যুতের দাম থেকে শুরু করে আমদানিকৃত যে কাঁচামাল আছে থেকে শুরু করে সব জায়গায় দাম বেড়েছে, এটাই একটা কস্ট পুশ আছে।
আর তৃতীয় একটা জায়গা আছে যেটা নিয়ে আমরা অনেক কথা বলেছি, আপনারা অনেক টকশো করেছেন, আমি নিজে এসেছি এই টিভিতে, অন্যান্য টিভিতে তো হয়ই। সেটা হলো যে বাজারের ভেতরে একটা শৃঙ্খলার অভাব আছে, সুশাসনের অভাব আছে। তো যেই বাজেট বক্তৃতা দেখবেন বা নীতি বক্তৃতা একটা আছে মধ্যম যে সামষ্টিক অর্থনীতির, একই সাথে এসেছে, ওই ডকুমেন্টটা হয়তো পড়া হয় নাই কিন্তু ওখান থেকে বাজেট বক্তৃতায় নেওয়া হয়েছে। সেখানে বাকি দুটো বিষয়ের কথা, আপনি কন্ট্রাকশনের মনিটারি পলিসি যেহেতু ওনারা নিয়েছেন সংকোচনমূলক, সেইটার কথা ওনারা বলেছেন, কিন্তু বাকি দুটো বিষয়কে এখানে স্বীকার করা হয়নি। বাংলাদেশে তিনটেই ঘটেছে, ওইটা ঘটে নাই তা না, তিনটেই ঘটেছে। তো আপনি অ্যাড্রেস করে হঠাৎ করে এই জন্য মানে একেবারে 10%-এর মতন এখন আছে, সেটাকে আপনি 6.5 নামায় 6-এ নামায় নিয়ে আসবেন, এটা খুব দ্রুত, আমি মনে করি না যে খুব এটা সহজ হবে। আর দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে প্রবৃদ্ধির কথা যেটা বলছেন, আমি এটা দুই লাইনে বলে শেষ করছি। সেটা হলো প্রবৃদ্ধি হওয়ার ক্ষেত্রে আপনার বড় নিয়ামক হলো আপনার ব্যক্তি খাতের বিনিয়োগ হবে, আর না হলে আপনাকে রাষ্ট্রীয় বিনিয়োগের ব্যাপারে। এতদিন রাষ্ট্রীয় বিনিয়োগ খুব সচল, ব্যক্তি খাতের বিনিয়োগ কিন্তু অনেক বছর ধরে একটা মোটামুটি স্থবিরতার ভিতরে আছে, খুব বেশি বাড়ছে না, ওটা অর্থনৈতিক আকারের সাথে সাথে চলছে। তো সেই জায়গাতে আপনার এইবার যে বাজেটটা দেওয়া হয়েছে তাতে সরকারি বিনিয়োগটা কম করা হবে, কারণ সরকারের আর্থিক সক্ষমতা নাই। তো ব্যক্তি খাতের বিনিয়োগকে অনেক বাড়িয়ে দেখানো হয়েছে। এখন সত্যি কথা হলো এটা, এরপর পরেই তো ব্যবসায়ী নেতারা বলবেন ব্যক্তি খাতের বিনিয়োগে বাড়ানোর প্রক্রিয়া তো খুব দেখি না, কারণ এখন সবাই তো যার যারটা সংহত করতে চাচ্ছেন, পরিস্থিতি তো খুব বিনিয়োগের পরিস্থিতি না। ওইদিকে আবার বিদ্যুৎ গ্যাসের সরবরাহ নিয়ে একটা চিন্তার ব্যাপার আছে। একই সাথে যদি আপনি দেখেন যে এই সময় যেহেতু সংকোচনমূলক মুদ্রানীতি নিয়েছেন, ঋণ খাতের প্রবাহকে কমিয়ে দেখানো হচ্ছে। তো আপনার বাংলাদেশের যে বিনিয়োগ হয় তার বড় অংশটাই কিন্তু ঋণ ভিত্তিক, আমাদের পুঁজিবাজার ততখানি নাই। তো ঋণের প্রবাহর প্রবৃদ্ধি কমে যাবে, কিন্তু আপনার ব্যক্তি খাতে বিনিয়োগ শুধু বাড়বেই না, এটা এখন 24% থেকে 1,27,000 হয়ে যাবে আমাদের মোট দেশজ উৎপাদনের। এইটা খুব বড় ধরনের, কারণ কন্ট্রাকশনের মনিটারি পলিসিতে সুদের হার বাড়ানোর অর্থই হলো যে আপনি বিনিয়োগ বা কনজামশনে না গিয়ে, ভোগে না গিয়ে আপনি সঞ্চয়ের ভিতরে যাবেন। এই প্রক্রিয়া এটা অর্থনীতির তত্ত্বের সাথে মিলে না। তো উনি 8-10টা অ্যাজামশন, অনুমিতির কথা বলেছেন ওনার মধ্যমেয়াদী যেই স্টেটমেন্টটা আছে, মধ্যমেয়াদী অর্থনৈতিক যে স্টেটমেন্টটা আছে, বাজেট বক্তৃতা না, তো ওই ডকুমেন্টটার ভিতরে 8-10টা উনি অনুমতি বলেছেন। এইটা আমি এখন একটা একটা করে বললে অনেক সময় লাগবে, কিন্তু এটা যদি বলেন তাহলে আপনি এটা পড়লে দেখবেন যে এটা একটা মানে স্বর্গের মতো একটা বিষয়। সব মূল্যস্ফীতি কমে আসবে, আমাদের আমদানি নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু রপ্তানি বেড়ে যাবে, রেমিটেন্স হয়ে যাবে। কিভাবে হবে এটা বলা নাই, উনি অনুমান, মানে এটা ওনার অ্যাজাম্পশন। এই প্রক্রিয়ার ভিতরে উনি সামষ্টিক অর্থনীতি যেটা দিয়েছেন এইটা খুব তাত্ত্বিকভাবে, টেকনিক্যালভাবে এইটা খুব সামঞ্জস্যপূর্ণ না। তফিকুল ইসলাম খান, আমি আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ হেলাল উদ্দিন, যেটা তফিকুল ইসলাম খান বলছিলেন যে সুনির্দিষ্ট প্রস্তাবনা কিভাবে হবে সেটি বলা নাই, কিন্তু হবে কিসের উপর ভিত্তি, এত দৃঢ়তা কেন? ধন্যবাদ জাহিদ ভাই। প্রথমত আমি দুজন অর্থনীতিবিদ, পারভেজ ভাই, তৌফিক ভাই, ওনারা তো দেশের খুব বরেণ্য অর্থনীতিবিদ। প্রশ্ন হচ্ছে যে সিপিডি আজকে থেকে শুরু করে যতদিন সিপিডি মানে বাজেট নিয়ে কথা বলে, কখনো কি বলেছে যে বাজেটটি খুব ভালো হয়েছে? প্রথম প্রশ্ন। সিপিডি সবসময় ওনার মতো করে উনি ব্যাখ্যা করেন, আর রাষ্ট্রে যারা বাজেট করেন ওনারা তো দলীয় চিন্তাটা মাথায় রেখে ওনাকে কিন্তু বাজেটটা করতে হয়, এটাই তো সত্য। এখন বাজেট নিয়ে যদি আমাকে সাধারণ ব্যবসা হিসেবে বলেন, আমাদের খুব বেশি মাথা ব্যথা নাই। এই কারণে নাই, বাজেট আপনি দেখবেন এখানে মূল বিষয়টা, ফোকাসটা কিন্তু হচ্ছে এখানে সরকারি কেনাকাটা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, হ্যাঁ, এইগুলো মিলে একটা বাজেট দেওয়া। আপনি যেই দেশে রাষ্ট্র যখন তখন এসআরও দেওয়ার সুযোগ থাকে, তখন বাজেটে খুব বেশি প্রয়োজনীয়তা হয় না। আপনি এসআরও দিয়ে ট্যাক্স বাড়াইতে পারবেন, এসআরও দিয়ে আপনি সব রকম কাজে আপনি কিন্তু এসআরওর মাধ্যমে নিয়ে আসতে পারবেন। এখন এই যে তৌফিক ভাই যে কথাগুলো বললেন যে এখানে আমাদের বিনিয়োগ নাই, এখানে বিনিয়োগ হওয়ার সম্ভাবনা কম, সরকার ঋণ নেবে অনেক বেশি, দেখেন এইগুলো তো আসলে সিপিডির তাত্ত্বিক কথাবার্তা, ঠিক আছে। আপনি যেভাবে খেয়াল করেন
যেভাবে আমরা এই গত 15 দিন বা 20 দিন বাবদ অর্থনীতির কথা বলছি, পৃথিবীর আর কোনো দেশে বাজেটের পরে কি এত কথাবার্তা কেউ বলে আমি জানি না। আমি বিভিন্ন টেলিভিশন দেখি, দেশের বাইরের টেলিভিশনগুলো দেখি, বাজেট একটা হয়, বাজেটের পরে তাদের মধ্যে তারা, কারণ একটি মানে আমি যখন পরিবারের প্রধান, আমি যখন বছরের শুরুতে বাজেটটা ঘোষণা করব, আমি আমার সার্বিক দিক বিবেচনা করে যাতে আমার ফ্যামিলিটা ভালো থাকে সেটি আমার নজরে থাকবে। আমার পরিবারটা খারাপ থাকুক বা কষ্টে থাকুক এরকম বাজেটটা আমি করব না। এবারের বাজেট একটা ভালো দিক আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এবারে প্রত্যেক বছরই দেখবেন 10 থেকে 14-15% পর্যন্ত এনহ্যান্স করে বাড়ায়। এবার কিন্তু এই বাজেটে প্রথম এই গত 14-15-16 বছর যদি আপনি দেখেন, দেখবেন যে এই প্রথমবারের মতো বাজেট কিন্তু 5%-এর নিচে ওনারা বাড়িয়েছেন। কথাটা খেয়াল করেন। তাহলে এতে কি প্রমাণ হলো? যে আসলে সরকার এক ধরনের অর্থনৈতিক চাপের মুখে আছে, এবং এই চাপের মুখে আছে বলেই ওনারা কিন্তু নিজেরাও একটু নেমে এসছেন। এবং আজকে যদি যেটা তৌফিক ভাই বলেছেন যে আমাদের মানুষ মানে দরিদ্র মানুষগুলো আরও দরিদ্র হচ্ছে, একটা শ্রেণী তো আমাদের আছে যারা পিছিয়ে পড়া মানুষ, যাদের কষ্ট হচ্ছে, প্রতিদিন কষ্ট হচ্ছে। আবার একটা শ্রেণী খুব অল্প হইল এরা এত বেশি উপরে উঠেছে যারা 1 কোটি 1.5 কোটি টাকা দিয়ে গরু কিনে। হ্যাঁ, তো এরকম একটা দেশে আপনি কি নিয়ে বাজেট করবেন, কি কথা বলবেন আমি বুঝে পাই না। আমাদের প্রবলেম যেটা আমার কাছে একটু খেয়াল করেন, আমাদের মূল প্রবলেম হচ্ছে অব্যবস্থাপনা। আপনি যেভাবে খেয়াল করেন এই বাজেটে অব্যবস্থাপনা দূর করার কোনো ব্যবস্থা আমি দেখি নাই। নাম্বার 1, আপনি দেখেন গত এই 3 মাস আগে হঠাৎ করে বাংলাদেশ ব্যাংক বলল এসএমই খাত থেকে 1% টাকা কেটে নেওয়া হবে সুপারভিশন চার্জ হিসাবে। আমার 14-15-16% এখন ব্যাংকগুলো ইন্টারেস্ট দিচ্ছে, হিডেন চার্জ দিচ্ছে। আমি যখনই বছর শেষে রিনিউ করতে যাচ্ছে ব্যাংক নিজেই আমার কেটে কুটে আমার ঋণ থেকে 1.5% টাকা নিয়ে যাচ্ছে, হিডেন চার্জ নিয়ে যাচ্ছে। তারপরে সুদ নিচ্ছে চক্রহার বৃদ্ধিতে। আবার বাংলাদেশ ব্যাংক বলে দিল যে 1% সুপারভিশন চার্জ হিসেবে কেটে নিয়ে যাবে। অর্থাৎ মানে আপনার যদি 75 কোটি টাকা লোন থাকে তো 75 লক্ষ টাকা বছর শেষে কেটে নিয়ে যাবে, আপনি কিছু বলতে পারবেন না। আমরা অনেক প্রতিবাদ করলাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিলাম। গত সপ্তাহে আবার দেখলাম, গত মাসখানেক আগে দেখলাম আবার একটা সার্কুলার দিয়েছে যে না, এখন এই এসএমই খাত থেকে 1% সুপারভিশন চার্জ কাটা যাবে না। কিন্তু আমার কাছে যে টাকাটা নিয়ে যাওয়া হলো, ব্যাংকগুলো যে কেটে নিয়ে গেল, তার কোনো দিক নির্দেশনা কিন্তু বাংলাদেশ ব্যাংক দেয় নাই। কথাগুলো খেয়াল করেন আপনি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এবারের বাজেটে আপনি দেখেন অর্থমন্ত্রী একটি কাজ ভালো করছে, সেটা হচ্ছে চকলেটের দাম কমিয়েছে। আর কি কমছে আমি জানি না, চকলেটের দাম কিন্তু 40% কমিয়েছেন। অর্থাৎ ক্ষুদ্র ব্যবসায়ীরা একটা কিছু পাইছে, কিন্তু কারণ ক্ষুদ্র ব্যবসায়ী তো চকলেটের সঙ্গে তুলনা করবেন, তো সেখানে একটা কিছু আমরা পাইছি যে আমাদেরকে চকলেট খাইয়ে, আচ্ছা এবার তুমি চকলেট খেয়ে সন্তুষ্ট থাকো, হ্যাঁ ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা আমরা পরে চিন্তা করব। দেখেন মানে দুঃখজনক বিষয়টা কোন জায়গায়, এই যে আমাদের টাকাগুলো নিয়ে যাচ্ছে, এখন দেখেন ওনারা ক্যাপ তুলে দিয়েছেন, বলছেন যে ব্যাংকগুলো তার সুদের হার নির্ধারণ করবে। কয় না এমনি নাচুন্না বুড়ি আরও পাইছে ডেলিভারি। এখন ব্যাংকগুলো 16%, কোনো কোনো ব্যাংক 16 উপরে উঠে গেছে। আবার লিজিং কোম্পানি দেখলে সেটা 18-19, মানে এখন আর কোনো নিয়মের মধ্যে নাই। তাইলে আপনি এসএমই খাতকে বাঁচাবেন কিভাবে? এসএমই খাতকে বাঁচাবার জন্য আপনার দিক নির্দেশনাটা কোথায়? আপনি দেখেন বড়রা কি করে, বড়রা কিন্তু আপনি 2,000 কোটি কি 3,000 কোটি 5,000 কোটি টাকা লোন নেবেন, তাদের কোনো কোলেটারাল নাই, তাদের ওই ইন্ডাস্ট্রিটাই হচ্ছে কোলেটারাল। আর আমরা যখন ঋণ নিতে যাই, আমি ধরেন 10 কোটি টাকা ঋণ নিব, আমাকে 30 কোটি টাকার জামানত দিতে হয়, 3 গুণ বেশি জামানত দিতে হবে, এবং এটা উইথ রেজিস্টার্ড একদম সাপ কাবলা করে আমি ব্যাংকের বরাবরে আমি জমিটা দিয়ে দিই। কথাগুলো খেয়াল করবেন জাহিদ ভাই। এবং আমার স্ত্রী পুত্র কন্যা সবাই এটার মধ্যে জামিনদার হন। মানে এটা সীমা থাকে, কিন্তু অন্যায় অত্যাচার অবিচারটা সীমা থাকে। এখন এটা করার পরে আমি ব্যবসা শুরু করলাম, ধরেন আমি 3টে বা 4টে ইনস্ট্রুমেন্ট দিতে পারলাম না, সাথে সাথে এটা উনি আমাকে মানে ওই ঋণ খেলাপি বিবেচনা করে উনি কোর্টে চলে যান। আর কোর্টে ওনারা যে কাগজপত্র স্বাক্ষর করিয়ে নিয়ে যান, এতে কোর্টে যাওয়া মাত্রই কোর্ট বলে দিচ্ছে যে সে ঋণ খেলাপি, তারটা ব্যাংক এই সম্পদটা নিয়ে নাও। আমার সর্বশেষ সম্পদটুকু তারা নিয়ে যাচ্ছে। আর যারা বড় ব্যবসায়ী তাদেরকে বলা হচ্ছে তুমি 300 কোটি টাকা তোমার ঋণ মুভ করা হলো, কখনো কখনো 4,000 5,000 কোটি টাকা ঋণ মুকুফ সুদ মুকুফ করা, আবার কখনো কখনো বলা হচ্ছে তুমি 1% টাকা দিয়ে রিশিডিউল করো। মানে এই যে অব্যবস্থাপনা আজকে আমার কাছে সবচেয়ে বেশি মনে হয়, বিশ্বাস করে জাহিদ ভাই, এখানে দুজন বিদগ্ধ মানুষ আছেন, যে অব্যবস্থাপনার জন্য মানুষ যে কষ্টে আছে এটা মাননীয় প্রধানমন্ত্রী জানে কিনা আমি জানি না। এমন কোনো জায়গা নাই, এমন কোনো সরকারি সংস্থা নাই যেখানে গেলে আপনি সার্ভিস পাবেন, যেখানে গেলে আপনি স্বস্তির মধ্যে ফিরে আসতে পারবেন। এই জিনিসগুলো
এইগুলো আমি কিন্তু বাজেটে মিনিমাম কোনো এখানে দিক নির্দেশনা আছে আমি দেখি নাই। জি হিলাল ভাই, আমি আপনার কাছে আবার আসবো। আনোয়ার হোসেন, আনোয়ার ভাই, যেটা হিলাল ভাই বলছিলেন যে বাংলাদেশের বাজেট নিয়ে যত আলোচনা হয় এরকম আলোচনা পৃথিবীর অন্য কোনো দেশে আর হয় কিনা। বাংলাদেশের বাজেটে যেটি তৌফিকুল ইসলাম খান বললেন যে অনুমান নির্ভর অনেক তথ্য থাকে, কথার ফুলঝুরি থাকে, যেটি আমাদের হাসানুল পারভেজও বলেছেন, এরকম বাজেটের তুলনা আসলে অন্য কোনো দেশের বাজেটের সঙ্গে দেওয়া যায় কিনা, এটি একটা প্রশ্ন। আর একটি হচ্ছে হিলাল ভাই বলছেন যে আর্থিক অব্যবস্থাপনার কথা বলা হয়েছে, আসলে অব্যবস্থাপনা নাকি সক্ষমতার অভাব, কোনটি? ধন্যবাদ আজকে আমাদের সহ আলোচক এবং দর্শকদের আমি ধন্যবাদ জানাতে চাই আজকের অনুষ্ঠান দেখার জন্য। অ্যাকচুয়ালি দেখেন, যেটা হেলাল ভাই বললেন যে বাজেট নিয়ে পৃথিবীতে এত আলোচনা নাই। পৃথিবী বলতে কিন্তু আমরা বুঝি যেই সমস্ত দেশ উন্নত দেশ, ওইটাই পৃথিবী বুঝি। আমরা গরিব দেশগুলিকে কিন্তু পৃথিবী বুঝি না, আর ওইগুলি নিয়ে আমরা এত চর্চাও করি না। কে হলো, আমরা তাকাই আমেরিকার দিকে, ইউরোপের দিকে, জাপানের দিকে, মানে সচ্ছল যে সমস্ত দেশ। তো সচ্ছল দেশ তো কখনো বাজেট নিয়ে এত কথা বলবে না, তাদের সিস্টেমটাই সচ্ছল, তাদের সিস্টেমটাই হলো অ্যাকাউন্টেবিলিটি আছে। আর আমাদের এইখানে যেই রকম অবস্থা হচ্ছে, হেলাল ভাই কিন্তু পরে বলে গেলেন যে অব্যবস্থাপনা। এই অব্যবস্থাপনা পৃথিবীর আমাদের মতো এইরকম হয়তো খুঁজে খুঁজে আরও 2-4টা দেশ পাওয়া যাবে। ওই আফ্রিকার কিছু দেশ আছে, এশিয়ার ভিতরে খুব একটা দেখি না। ওই পাকিস্তান, শ্রীলঙ্কা একবার হয়েছিল, তারাও আবার কি সারভাইভ করছে। যার জন্য আমাদের এই বাজেটটার কথা বলতে হয়। আপনি দেখেন রাস্তাতে বের হন, দেখেন রিক্সা, কত রিক্সাওয়ালা বের হচ্ছে, তারা কি বাজেটের কি বুঝে? তারা বুঝবে হলো যে আমি যে রিক্সা চালাই, আমি চাউলটা কিনি, ডালটা কিনি, আমার খাদ্যের ব্যাপারটা এইটা আমি ঠিকভাবে পাচ্ছি কিনা, আমার কেনার সক্ষমতা আছে কিনা, এই জিনিসগুলি তারা ভাবে। তে যার জন্যে হলো বাজেট নিয়ে আমাদের অনেক কথাই বলতে হয়। তার মধ্যে হলো যে পলিটিক্যালি কিছু কথাবার্তা এমন হয় যে তুচ্ছ তাচ্ছিল্য ব্যাপার, যেমন সিপিডির কথা বলা হয়, অন্যান্যরা তারা তো আলটিমেটলি তারা একটা গবেষণা করে কথা বলেন, তার কাউন্টার দিতে হলে ওই রকম একটা ব্যবস্থা নিয়েই কথা বলতে হবে যে আমি তোমার কথাগুলি মানলাম না, এই দেখো আমার ফর্মুলা, এইভাবে আমি চলতেছি। তো এখন কথার কথায় রাজনীতির মাঠ আমাদের দেশ আর ইকোনমিক্স তো এক জিনিস না, এটা পার্থক্য আছে। তো আমি এই প্রসঙ্গে আমার যে সেক্টর আছে সেই সেক্টর 2-একটা কথা আমি বলবো। দেখেন, বাংলাদেশের আরএমজির কথা বলা হয়, আরএমজি হলো একমাত্র এক্সপোর্টেবল আইটেম, যেটা 84%। আর বারে বারে বলা হয় বিভিন্নভাবে যে আমরা সেকেন্ড একটা অপশন বা এটা করতে পারি কিনা, আর একটা মানে খাত আমরা তৈরি করতে পারি কিনা। কিন্তু আমরা এক্সপোর্ট ফরেন কারেন্সি আর করার মতো সেই রকম কোনো বাজেটে কিচ্ছু নাই। আমি আমাদের জুয়েলারির ব্যাপারটা বলি, ডায়মন্ডের ব্যাপারটা বলি। আমি ডায়মন্ড কাটিং ইন্ডাস্ট্রি করি বহু আগে। এইগুলি রাফ ডায়মন্ডটা যেটা, সেটা হলো কাচের টুকরা আছে, ভাঙা ছোট ছোট কাচের টুকরা, এই রকম কোনো এক্সপার্ট ছাড়া, ভালো কোনো কেউ ছাড়া এইটা কাটিংও করতে পারবেন না, আর সেই রকম ইনস্ট্রুমেন্ট ছাড়া হবেও না। এইটা নিয়ে যে ঝুড়িতে বসে আপনি গুলিস্তানের সবচেয়ে জনবহুল ঢাকার সেইখানেও যদি বসেন যে আমার কাছে ডায়মন্ড আছে, কেউ এটাকে কিনবে না। ডায়মন্ড এমন জিনিস, আমরা সেটার উপর বললাম যে রাফ ডায়মন্ডটা নেই, যেটা আনকাট ডায়মন্ড এনে এই দেশে আমরা জুয়েলারি তৈরি করব, কার্ডিং করব, এই জায়গায় এমপ্লয়ার তৈরি হবে, এক্সপোর্ট করব। এই রকমভাবে আমরা একসময় এক্সপোর্ট করতাম, কিন্তু এই ডিউটি হলো 80%, 79% ডিউটি। তো রাফ ডায়মন্ড যেখানে ইন্ডিয়াতে আছে 5%, আর সেইখানে আমাদের হলো 79%। তো এইগুলি যে বৈষম্য, আপনি খাত কীভাবে তৈরি করবেন? গোল্ডের উপরে দেখা যায় যে আমাদের ভ্যাট হলো 5%, জুয়েলারির উপরে ইন্ডিয়াতে হলো 3%। আমাদের এখান থেকে চলে যাচ্ছে ইন্ডিয়াতে যে 3% ভ্যাট দিয়ে এখন ভ্যালুয়েবল, তারা ইন্ডিয়াতে ট্রিটমেন্টের জন্য যাচ্ছে, শপিংয়ের জন্য যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, তারা আসার সময় ওই 3% ডিউটি দিয়ে নিয়ে আসে। এখন আপনাকে তো বাজেট নিয়ে যখন কথা বলবেন, আমরা এতবার বলছি, বিভিন্নভাবে এক্সপ্লেন করছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এইরকম তো খাত 2-একটা তৈরি করতে হবে, কিন্তু তৈরি তো আপনি করেন না। শুধু আপনি বলতেছেন, কি করতেছেন, যারা মানে অপ্রদর্শিত যেই অর্থ আছে সেইগুলিকে আপনি সাদা করে ফেলবেন, যেটাকে বলে কালো টাকা, সেটা 15% দিলেই সাদা হয়ে যাবে। আর যারা খেটে খেটে মরতেছে
যারা কাজ করতেছে তাদের দিচ্ছেন 30%। এটা মানুষ তো এত বুঝতেছে না, সে দেখতেছে যে আমি কোনো না কোনোভাবে আমার যেইভাবে লুট তরাজ করেই আনি, ডাকাতি করেই আনি, আর খুন খারাপি করেই আনি, সেই টাকাটা আমি 15% দিলে আমাকে আর জিজ্ঞাসা করবেন না। এই পদ্ধতিটাই তো এরকম। তাহলে ব্যবসায়ীদের জন্য কি রাখলেন? হেলাল ভাই দোকান মালিক সমিতির প্রেসিডেন্ট, সারা বাংলাদেশে যত সেল সেন্টার আছে সেইগুলির এখন বলেন তো যে হেলাল ভাই বলো বুকে হাত দিয়ে যে কোন সেল সেন্টারটা তারা ঠিকভাবে বিজনেস করতে পারতেছে, কোন প্রোডাক্টটা নিয়ে বিজনেস করতে পারতেছে? সবাই হাহাকার, সব জায়গাতে হাহাকার। তো আমরা এই সমস্ত কথা বুলচুল সবই শুনতেছি। আমাদের এখানে দেখা যাচ্ছে যে ঋণ, ব্যাংকে থেকে ঋণ নিয়ে প্রায় 2 লক্ষ কোটি টাকার মতো ঋণের বোঝা আমাদের উপরে চেপে আসছে। তারপরে বিদেশি ঋণ আছে, সেইগুলি শোধ করতে হচ্ছে। কিন্তু আমাদের দুর্নীতি তো আমাদের কমাইতে পারি নাই। আমাদের সরকারি যারা আমলা আছে তাদেরকে সুযোগ সুবিধা বাড়ায় দিচ্ছি। আপনি দেখেন যে 1 লক্ষ কোটি টাকা বা যে 100 কোটি টাকাই নিচ্ছে, লোন নিচ্ছে, সেই 100 কোটি টাকা যদি 100 জন প্রান্তিক লেভেলে দেন, তাহলে ওই 1 কোটি টাকা নিয়ে ওই যে সে মেরেও যেতে পারবে না। 1 কোটি টাকা নিয়ে তো আর বিদেশে পালাই যেতে পারবে না। যে 100 কোটি টাকা নেবে সে পাচার করে দিতে পারবে। উনি কাজ করে উনি তৈরি করতে পারবে, উনার সে এমপ্লয়ার তৈরি করতে পারবে, উনি প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াতে পারবে, উনি অ্যাকাউন্টেবিলিটির মধ্যে থাকবে, উনি সেইভাবে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারবে। এই রকম ছোট ছোট ক্ষুদ্র ঋণ যদি দিচ্ছেন আপনি, বড় বড় ঋণ আর ঋণ মাফ করতেছেন। ওই যে হেলাল ভাই বললো যে ঋণ হলো 5,000 কোটি টাকা মাফ করে দেয়, মাফ করে দিচ্ছেন কাকে? যার সামর্থ্য আছে তাকে দিচ্ছেন। আমরা কথা বলার পরে একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো। দর্শক, নিটোল টাটা এসটিভি সংলাপে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটোল টাটা এসটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর আহসান আলম পারভেজ, যেটি নিয়ে আলোচনা করছিলাম বাজেট নিয়ে। আপনি বাজেটে কি থাকা উচিত ছিল বলেছেন, এর মধ্যে বিনিয়োগ, কর্মসংস্থান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নানা বিষয় সুনির্দিষ্ট করে থাকার কথা ছিল, কিন্তু সেগুলো নাই। কিন্তু অনেক উপমা আছে, সেগুলো কি আমাদের মন ভরবে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, আমি হেলাল ভাই তো একেবারে কি বলবো, আনকোয়েশনেবলি একজন ভদ্রলোক। তো উনি শরীয় অনেক বেশি ব্যবহার করেন, যেমন অভদ্র, অসঙ্গতি, অনিয়ম, কিন্তু শব্দটা হওয়া দরকার ছিল তগলগি। মানে যেটা হচ্ছে সেটা অনিয়ম, অব্যবস্থাপনা হচ্ছে না, তগলগি কাণ্ড হচ্ছে, তগলগি যেটা। তো এই কিন্তু বেচারা ওই ভদ্র বলেই এটা এই দিয়েই চালিয়ে নিচ্ছেন। এখন আসেন আমাদের এই বাজেটে, সত্যিকার অর্থে বলতে গেলে এখন আন্তর্জাতিক এবং দেশীয় যে অবস্থা, আন্তর্জাতিক অবস্থা বলতে আমি বোঝাচ্ছি ইনফ্লেশন। আন্তর্জাতিক অবস্থা বলতে খোদ আমেরিকার অর্থনৈতিক অবস্থা খারাপ, ইনফ্লেশন, ইউরোপের বাইং ক্যাপাসিটি কমে যাচ্ছে, আমাদের গার্মেন্টস কমে যাচ্ছে, এগুলো রাখেন। বাজেট যে জিনিসটা দিয়ে করে টাকা, বাজেট হচ্ছে একটা 7 বছরের আয় আর ব্যয়ের। টাকাই তো নাই। টাকাই যেহেতু নাই, তাই টাকা দেখার জন্য আমরা বলতে হচ্ছে ভাই টাকা আছে, কালো টাকা, সাদা টাকা। তো টাকা, হোয়াট ইজ কালো টাকা? অ্যাকচুয়ালি এই ব্যাপারে জাতি এবং অর্থনীতিবিদরা, ইভেন টিআইবি বা সিপিডি, ইনারাও বলছেন না যে লেট আস ক্লাসিফাই, টাকাকে ক্লাসিফাই করি। একটা হচ্ছে হালাল টাকা, যেটা ট্যাক্স পেইড, আরেকটা হচ্ছে ট্যাক্স নট পেইড বা অপ্রদর্শিত। এখন অপ্রদর্শিত টাকা কিন্তু অবৈধ টাকা নয়। তাই কেউ কেউ বলছে যে আমি 100 কোটি টাকা আয় করেছিলাম 5 বছর আগে, ওটা দেখাই নাই, এবার বলতে চাচ্ছি যে আমার কেরানি ভুল করছে, আমি দেখাচ্ছি। আমি একদম একটা রানিং কেস বলি, সেটা হচ্ছে যে এই অ্যাপার্টমেন্ট বিজনেস যারা করেন, যেমন কুলশিতে অ্যাপার্টমেন্ট বিক্রি হয় ধরেন 8,000-9,000 টাকা স্কোয়ার ফিট, অর্থাৎ 2 কোটি টাকা একটা 2200 স্কোয়ার ফিট। কিন্তু মৌজা ভ্যালু অনুযায়ী ওটার দাম হচ্ছে 80 লক্ষ টাকা। তাহলে
80 লক্ষ টাকাতে যে প্রফিট হয় ওইটার উপরে ট্যাক্স দিচ্ছে, কিন্তু আমি তো জিনিসটা বিক্রি করতেছি 1,60,00,000 টাকা। তার মানে এটাকে আমি বলতেছি ডিফল্ট ব্ল্যাক মানি। এটাতে ব্যবসায়ীর কোনো দোষ ছিল না, কারণ আপনি কতগুলো জিনিস প্রাইস ফিক্স করে দিচ্ছেন। আমি তো বলতে পারবো না যে আমার এক বন্ধু বিক্রি করতেছে স্কোয়ার ফিট 6,000, আমি বলবো যে না, আমি তো খুব ভালো মানুষ, আমি 12,000 বিক্রি করব। তাই একটা হচ্ছে অপ্রদর্শিত টাকা। প্র্যাকটিস করছি, রুগী দেখছি, ড্রয়ারে ছিল, ডাক্তারদের টাকা 300, 500, 3,000, তো ডাক্তাররা তো মিলিয়ন শুনে নাই। আমার বউকে আমি সবসময় বলি ডাক্তারি ছেড়ে দাও, আমার বউ ডাক্তার, আমি হচ্ছে দেখো 100, 200, 300 টাকা গণিও না, আমি গণি কিন্তু 10 লাখ, 20 লাখ, 30 লাখ, আমার ফ্যামিলি কিন্তু ডেভেলপার। আচ্ছা, তো আমি যেটা বলতে চাচ্ছি, অপ্রদর্শিত টাকা আর কলম সন্ত্রাস অর্থাৎ ঘুষের মাধ্যমে প্রাপ্ত টাকা এক জিনিস নয়। যেই ব্যক্তি তার টাকার সোর্স দেখাতে পারবে না, সেটাই হচ্ছে আপনার কালো টাকা। আর ডাক্তার বলতে পারবে যে ভাই আপনি দেখছেন এই রুগী, আজকে দেখেন 30 জন আছে, আমার এত টাকা ইনকাম, আমি দেখাই নেই, ওইটা হচ্ছে অপ্রদর্শিত টাকা। তাই অপ্রদর্শিত টাকা, কালো টাকা, দুইটাকে আপনি লেভেল করে 30% বসাই দিবেন। তোকলোগে আমার ভাই বলতে হয়তো অব্যবস্থাপনা। মাহমুদ আলী সাহেব এর মাথায় তোকলোগি ভূত ঢুকছিল যে উনি এই দস্যু বৃত্তির, চোর, ঘুষ, দুর্নীতি, সবাইকে এক কাতারে নিয়ে এসেছেন। এইভাবে টাকা ইনকাম না, বিজনেসে ইনকাম হয়েছে, দেখাই নাই। তো দেখাই নাই তো কী হয়েছে? আপনি থাইল্যান্ড যান, 15 দিনের ভিসায় 18 দিন থাকেন, আপনাকে পার ডে একটা ফাইন করে দেবে। আপনি বলতে পারবেন যে আমার একটা অসুখ হয়েছিল, ডায়রিয়া হয়েছিল, ডিসেন্ট। সো ইটস নট এ গ্রেট ফল্ট। এখানেও আপনি এই 30% টাকার আপনি ট্যাক্স নিতে হবে, কিন্তু কালো টাকার উপরে। আর অর্থাৎ যে সমস্ত অফিসার, যে সমস্ত আমলা, গামলা, কামলা যারা দিনের বেলায় কলম সন্ত্রাস করে, কলমের এক একটা খোঁচায় তারা লক্ষ লক্ষ টাকা নিয়ে নেয়, রাজুকে ডিজাইন করতে, ওখানে ঠিকাদারি করতে, ওদেরকে 30% বসান। কিন্তু যারা অপ্রদর্শিত, যারা বলতে পারবে ভাই আমি টাকাটা এইভাবে পাইছি, কিন্তু আমি দেখাই নাই, আমি প্র্যাকটিস করছি, আমি কনসালটেন্সি করছি, আমি ইউনিভার্সিটির টিচার, আমি গিয়ে খেপ মারি, কী করবো, বোর তো শাড়ি কিনতে পারে না, বেতন ব্যবসায়ীদের দিবে না? ব্যবসায়ীদের কেন দেবে না? যদি আপনার টাকাটা লফুল হয়। আই এম টকিং অ্যাবাউট লফুল আর্নিংস, আই গট দ্য ওয়ার্ড। ব্যবসায়ী কেন, অব্যবসায়ী হোক, আই এম টকিং অ্যাবাউট লফুল ইনকাম বাট নট শোন ইন ট্যাক্স ফাইল। এটাতে আপনি 15% নিয়ে সাদা করে দিতে পারেন। আর ওই যে কী সব বলতেছেন নজিরবিহীন ঘটনা, নজির নাই, এই ধরনের টাকা যেগুলো আসতেছে, ওগুলোর উপর আপনি 30% দিলে হয়তো এই দুর্দিনে কিছু টাকা আসতে পারে, কিন্তু এটা খুব ফলপ্রসূ হবে বলে আমি বিশ্বাস করি। আসলাম পারভেজ, আমি আপনার কাছে আবার আসবো। তৌহিদ হোসেন খান, দুটি বিষয় আপনার কাছে একটু। হেলাল ভাই যেটি শুরুতেই বললেন যে সিপিডি কখনো ভালো বলে না বাজেটকে, সেটি একটু কেন ভালো বলে না সেটি জানতে চাই। আর কোনো সরকারের সময় টাকা নাই তাই কালো টাকা খোঁজা হয়। কারণ যারা ক্ষমতা থাকে সবাই কিন্তু এই সিপিডি কিভাবে বলে। এইটা আমি বলি আপনাকে, হেলাল ভাইয়ের আমি যদি অনুমতি দেয়, হেলাল ভাই বড় ভাই, অনেকদিন ধরে একসাথে আছি। এখন একটা করে বলি। একটা হলো যে ধরেন আপনি বলেছেন যে পৃথিবীর কোথাও এরকম আলোচনা হয় না। আমি আপনাকে বলি, বাজেট আসলে এইভাবে হওয়ার কথা না। মানে যেটা আনোয়ার ভাই কিছু বলছেন সভ্য দেশে হয় কি হয় না, বাজেটের আলোচনা অনেক বিস্তারিতভাবে হওয়ার কথা, এবং সেটা হয়। আপনি হয়তো অন্য জায়গায় টকশোর ভিতরে এতগুলো টিভি চ্যানেলের টকশো, হয়তো আপনি অতগুলো টিভি চ্যানেলই দেখেন না, হয়তো সেটা হতে পারে। কিন্তু বাজেটের আলোচনার ক্ষেত্রে আপনি যদি ধরেন, বা পৃথিবীতে একটা সার্ভে হয় ওপেন বাজেট ইন্ডেক্স বলে, সেখানে বাংলাদেশের অবস্থান অনেক নিচে এবং দিন দিন নিচে নামছে। তার মধ্যে একটা বড় জায়গা হলো যে বাজেটের আগে পরে আলোচনা এবং এটার যে স্ক্রুটিনি হয় সেটা। ধরেন পার্লামেন্টের ভেতরে এটা দেওয়া হয়েছে, 3 সপ্তাহের মতো সময় পাবে। এর মধ্যে আবার ঈদ আছে, এখন এই জন্য সকাল বিকাল চলছে সেশন। কিন্তু কোনো পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কাছে এই বাজেট আগে থেকে দেওয়া হয়নি যে তারা এটাকে স্ক্রুটিনি করবে। আমি শুধু একটা উদাহরণ দিয়ে বলি যে মানে বাজেট নিয়ে কী পরিমাণ আলোচনা এবং পর্যালোচনা হয় কোনো দেশে।
যুক্তরাষ্ট্রে আপনার মনে আছে কিনা 1-2 বছর আগে কংগ্রেসে বাজেট আটকেই গিয়েছিল, কারণ আপনার যেই ওনারা যে ঋণের সীমা এটা নিয়ে বিরাট দ্বন্দ্ব হয়েছিল। ওদের জাতীয় সংসদে, তা আমারও তো জাতীয় সংসদ না, আমি আছে। সেটাই আমারও জাতীয় সংসদ, আমার জাতীয় সংসদে এখন সেটা করার স্ক্রুটিনি করার তো ব্যবস্থা নাই। বাজেটকে পাস করবে না বলার উপায় নাই। না, দেখেন, সেই। আমি আপনাকে বলি কেন পারবে না। এটা আমাদের ব্যবস্থার সমস্যা, এটা কোনো সরকারের সমস্যা না। সেটা হলো বাজেটটা দিচ্ছেন কে? অর্থমন্ত্রী পেশ করছেন। তার আগে উনি এটাকে ক্যাবিনেটে সাইন করে নিয়ে আসছেন। ক্যাবিনেট হেড করছে সরকারি দল। তো সরকারি দলের এগেইনস্টে তো ভোট দিতে দেওয়ার মতো আছে কি নাই, এই বিরাট ডিবেট আছে যে ওটা কখনো নাই নাকি আসলে সরকার পতনের জন্য নাই। 70 অনুচ্ছেদ নামে তো একটা অদ্ভুত জিনিস তো আমাদের আছে। এটা আবার আমরা ইনহেরিট করেছি পাকিস্তান থেকে, পাকিস্তানের এত কিছু ফেলে দিয়েছি, এটা দেই নাই। তো এখন সেই আলোচনার ভিতরে তো কেউ একটা বলতে পারবে না যে আচ্ছা বাজেট আবার পাস হয় কি, হয় আপনাকে সব ফেলে দিতে হবে, না হলে আপনাকে পুরাটা পাস করতে হবে। আপনি যদি কোনো এমপিকে বলেনও যে না আচ্ছা আমি অন্য বাজেটে সব মেনেছি কিন্তু এই জায়গাটা মানি না, ধরে নিলাম যে কালো টাকা সাজা করাটা মানলাম না, এটার কি কোনো সুযোগ আছে? আপনি দেখেছেন কখনো? গত 30 বছরের, আমি অন্তত গত 20 বছরের বাজেট নিয়ে কাজ করছি। 20 বছরের বাজেটে আপনি আমাকে দেখাতে পারবেন না যে বাজেট, এবং এটা বিভিন্ন সরকার পেশ করেছে, বাজেটের যেই টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বা যেই আয়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সেইটা ছাড়া 1 টাকা কমে বা 1 টাকা বেশিতে এই বাজেট পাস হয়েছে। সুতরাং আমাদের একমাত্র এই বাইরে যারা আছি এই আলোচনার ভিতরে আমরা জবাবদিহিতা রাখতে চাই। দ্বিতীয় যেটা হলো যে আমাদের সমালোচনা তো আছে। দেখেন 4-5 বছর আগে যতগুলো বিষয় বলেছি সবগুলোই তো এখন সত্যি হয়ে যাচ্ছে। সরকারের টাকা থাকবে না। আমি মনে আছে যে কোন একজন গত মানে সরকারের আমলে কোন একজন মন্ত্রীর টাকা কোনো সমস্যা না, আমরা এটাকে করে টাকা সমস্যা হয়েছে। তো এটা তো পরিষ্কার। আমি আপনাকে একটা তথ্য দিই, সিপিডির আলোচনার ভিতরে আপনি যদি দেখেন তাহলে আপনারা দেখবেন যে কোনোটা আমরা সাধারণত এই কোনো সবগুলো কিন্তু সরকারি তথ্যপত্রের ভিত্তিতেই আমরা কথা বলি। আমরা আলাদা করে বাইরে থেকে তথ্যপত্র কিন্তু আমদানি করে নিয়ে আসছি না। আপনি জেনে অবাক হবেন কি জানেন, অস্বস্তিতে ফেলছি হেলাল ভাই। না না প্লিজ, আচ্ছা, আমি যেটা 2022-23 আমরা অর্থ বছরে কখনোই দেখিনি সিপিডি কোন বাজেটকে ভালো বলছে। আমরা এইটা ভালো ছিল বলেছি। বিষয়টা। আমাদের যে বাজেটের প্রেজেন্টেশন আপনি দেখেন, আপনি এক সময় আমাদের আলোচনার ভিতরে নিয়মিত দেখতেন, এটার মধ্যে আমরা সবুজ রং লাল রং করে আলাদা আলাদা করে দিতাম কোনগুলো আমরা সমর্থন করছি কোনগুলো করছি না। সেটা বিষয় না। এটা হলো যে আমরা তো আপনারা আমরা সংসদ সদস্য না, তো আমরা তো বলতে পারবো না যে এটা ভালো আর খারাপ, এর মাঝখানে কিছু বলার নাই, তা তো পারবো না আমরা। তো ওই জায়গাটা আপনি যদি দেখেন যে আপনি গত অর্থ বছরের কথা বলছি 2022-23, যেটা গত জুনে শেষ হয়েছে, এই অর্থ বছর তো শেষ হয়নি এখনো। সেই অর্থ বছরে আমরা হিসাব করে দেখেছি সরকারি তথ্যের ভিত্তিতে, যেটা পেশ করেছেন অর্থমন্ত্রী পার্লামেন্টে, সেটা হলো যে 25,500 কোটি টাকার মতো, 25,500 টাকার মতো সরকার গত অর্থ বছরে ঋণ করেছে বৈদেশিক ঋণ ফেরত দেওয়ার জন্য। এইটা তার আগের বছর ছিল 5,500 কোটি টাকা। তার আগে এটা কিছুটা বেশি থাকতো। আমাদের কাছে সব ঋণ টিন শোধ করেও আমার কিছু টাকা থাকতো যেটা আমি এডিপিতে আমার যে বার্ষিক উন্নয়ন আছে সেটার ভিতরে দিতাম। পরিস্থিতি খুব ভালো না। পরিস্থিতি যদি ভালো না হতো, আপনি যদি খুব আমার মতো ধরেন অনেক তত নাম্বার দেখি নাই বলে তো আপনি নিয়ে নেন, তো ওইটা যদি আপনি দেখেন তাহলে তো আমরা IMF এর ঋণের ভিতরে যাইতাম না। পৃথিবীতে তো কোথাও একটা দেখাইতে পারবে না যে পরিস্থিতি ভালো আছে, IMF এর ঋণের ভিতরে গিয়েছে এবং IMF যে প্রেসক্রিপশন দিচ্ছে সেইটা অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে। তো এই জায়গাটা এইটা হলো যে কোনো সমস্যার সমাধানে আমাদের মানতে হবে যে সমস্যা আছে। এটাই আমি বলছিলাম যে আপনি যদি সমস্যা মানেন যে আমি কেন সমস্যা হয়েছে, ওইটা না মানা পর্যন্ত তো আপনি সমাধান করতে পারবেন না। সো একটা হলো যে আমি এখন একটা ফায়ার ফাইটিং করছি বলি আমরা, না যে এখন যে পরিস্থিতি আছে এটা সামাল দিচ্ছি। আর একটা হলো যে ভুলটা করেছি ওই ভুল তো রিপিট করা যাবে না। তো সেই জায়গাগুলোতে আমরা জোর দিতে বলছি। দ্বিতীয় প্রশ্নটা ছিল বোধহয় যে আমরা টাকা নাই, কালো টাকা খুঁজছি। খুঁজছি। আমি তো বললাম কালো টাকা খুঁজছি। দেখেন কালো টাকা খুঁজছি, এইটা মোটামুটি এখন গত 10-15 বছর কালো টাকার কোনো মানে সুযোগ দেওয়া হয়নি কোনো ধরনের, এটা নাই। প্রতি বছর এখন কাজ হয় না, ইনোভেটিভভাবে একটা করে উদ্ভাবনী এইটা বাংলাদেশের একটা করে তৈরি হয়। আমি একটু 2-1টা পয়েন্ট যেমন বলি, ধরেন আমি 1 বছর আমি আয় করলাম, আমি আয় দেখাইলাম না, হ্যাঁ, আর আপনি আয় দেখালেন। আপনি
30% হয়তো আপনার হয় না, 20% আপনি ঋণ কর দিয়ে এটা নিয়ে আসছেন, আমি না দিয়ে চুপ করে বসে থাকলাম, আমি 15% দিব আর আপনি 30% দিবেন। আর ওইটা তো অর্থনীতি ভাষায় আরেকটু বলতে হয় যে ওটা রিয়েল ভ্যালিউ, তো আমি বেনিফিটটা নিয়েছি। হ্যাঁ, প্রফেসর পারভেজ তো বুঝতে পারছি রিয়েল ভ্যালু, তো আমি যে 1 বছর টাকা আমার কাছে রেখেছি ওইটারও তো আমি বেনিফিট পেয়েছি। আমি জাস্ট করে বলি এই যেই মানে আইনের যেই ধারাটা এবার দেয়া হয়েছে, প্রস্তাব করা হয়েছে, এখন তো পাস হয় না, এখানে বলা হচ্ছে ইনডেমনিটি। ইনডেমনিটি মানে হলো কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, দায় মুক্তি দিবে। দায় মুক্তি। দায় মুক্তি দেখেন বাংলাদেশে 2-3টা দায় মুক্তির কথা বলি, শুনতে খারাপ লাগবে আর কি। বাংলাদেশের দায় মুক্তির ইতিহাসে শুরু হয়েছিল যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এর থেকে খারাপ কোনো আর মানে দায় উদাহরণ মুক্তি হয় হতে পারে না। দায় মুক্তি হয় না। এই দল যে এখন ক্ষমতায় আছে, আমরা যারা জনগণ আছি, এইটার ভুক্তভোগী তো আমরাই। আমরা এটা শিখেছি, ওইটার থেকে আমরা বের হয়ে আসছি দায় মুক্তি থেকে। আচ্ছা, আর একটা দায় মুক্তির আমি উদাহরণ দিই, তাইলে আমি বলবো যে এই পরিস্থিতি তৈরি হওয়ার পিছনে অন্যতম কারণ বিদ্যুৎ খাতে একটা দায় মুক্তি দেওয়া হয়েছে। দায় মুক্তি দেওয়া হয়েছে, হ্যাঁ। কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, কেউ এটার চুক্তি দেখতে পারবে না। আরে যেটা আমি সবসময় বলি, একটা সরকার কিন্তু আসলে একটা টাকাও তার নাই, এটা উনি কোনো টাকা নেওয়ার মতো ক্ষমতা, উনি হলেন ঋণ নেওয়ারও ক্ষমতা নেই। চুক্তি তো আসলে উনি জনগণের পক্ষ থেকে করছেন, কিন্তু জনগণের ওই চুক্তি দেখার অধিকার নাই। আপনি মানবেন যে আপনার আইনজীবী আপনার জন্য চুক্তি করবে, কিন্তু আপনি চুক্তি দেখতে পারবেন না? এটা হয়? তুগলকিতে হয়। যা হোক, আমি ওই শব্দ ব্যবহার করছি না। দেখেন, এটা কিন্তু সাধারণভাবে যে একটা গণতান্ত্রিক কাঠামোর ভেতরে যে জবাবদিহিতার কথা আমরা বলি, সেই রাষ্ট্রের মালিক যদি জনগণ হয়, এবং এই যে যা আপনি ঋণ করছেন, যা আপনি বিদ্যুতের ক্ষেত্রে ভর্তুকি দিচ্ছেন, এটা জনগণ দিচ্ছে, এটা আমি একাও দিচ্ছি না, আপনিও একা দিচ্ছেন না। তো জনগণের সেই চুক্তি দেখার অধিকারটা, এই একটা ইনডেমনিটি গেছে। আর তৃতীয় আর একটা ইনডেমনিটি হলো এটা যে কে কিভাবে টাকা আয় করলো, এটা ব্যাপার না। যে কারণে প্রশ্নটা এসছে যে কেউ যদি দুর্নীতি করে, চুরি করে, স্মাগলিং করে, মানে ডাকাতি করে নিয়ে এসে তারপর বলে যে আমার ব্যাংক ডাকাতি করে ফেললো কেউ একজন, তারপরে সে বললো যে এটা যে কোনো এই ধরনের অপরাধে তো কোশ্চেন করাই হলো যে আপনি এই অর্থ কই পাইলেন, আপনার এখানে যে ব্যাংকের এই টাকা আছে 1 কোটি টাকা, এই টাকা আপনি কই পাইছেন। তো তখন তারপরে সেই মানি ট্রেল, এটা ফেমাস ডায়লগ আছে, বুঝছেন, এটা তো এখন আলোচনার কিছু নেই, যে মানি ট্রেল ধরে অনেক অপরাধের হয়। তো মানি ট্রেল করাটা, এটা আপনি মানি ট্রেল করতে পারবেন না, কারণ হলো আপনার এখানে ইনডেমনিটি দেওয়া হয়েছে। এটা হইতে পারে না। আপনি যদি চান, মনে করেন যে কেউ ওই যে যেটা বলেন ভুল করে, না প্রফেসর পারভেজ বলছিলেন গত বছর ভুল করে দেন নাই, এমনও তো না যে ভুল করে দেওয়া, দেরি করে দেওয়া এইটার জন্য বিধান নতুন। ছোটবেলার থেকে তো আমরা, অন্তত আমরা যখন তো ছোট হয়েছে, আমি প্রিটি শিওর প্রফেসর পারভেজেরও ছিল, আপনার স্কুলের বেতন দিতে দেরি হলে একটা জরিমানা দিতে হতো না? এখন আপনি বলেন ট্যাক্সে তো এটা করা যায় না, মনে হয় না করা যায়, ওটা আইন আছে, ওটা নিয়ে কেউ কোনো কথা বলছে না। আপনি যদি ট্যাক্স না দিতে পারেন, দেরি করে দিলে ফাইন করতেছে না, এক্স্যাক্টলি, এটা আইন আছে। কেউ যদি দেরি করে দিতে চায় তাহলে আপনি ফাইন করবেন। আচ্ছা, আর যদি আপনি মনে করেন যে বিশেষ পরিস্থিতি, যেমন আমার মনে আছে 88-র বন্যার সময় বোধহয় সম্ভবত আমরা স্কুলের যেহেতু দীর্ঘদিন বন্ধ টন্ধ ছিল, ওই বেতন দিতে অনেকে পারেনি, তখন ফাইন মকুফ করে দেওয়া হয়েছিল বোধহয়, ইফ আই রিমেম্বার কারেক্টলি। তো এটা করা যায় যে আচ্ছা ঠিক আছে, 1 বছর আপনি ফাইন দিলেন না, হ্যাঁ, ফাইন না দিয়ে আপনি এটা জমা দিয়ে দিলেন। পরিস্থিতি তো সেটা না, আপনি রিডিউস রেটে দিচ্ছেন, এবং তারপরে আপনি কোথাও সাথে যদি না বলেন যে আমার এইটার যারা দেয় নাই তাদেরকে আমি ধরা শুরু করব, এবং কেউ এটা বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না আমি বলি আপনাকে। গত 10 বছর, গতবার কি জানি ছিল, বিদেশ থেকে টাকা এনে 7%, তো বলেন সেটা কি হচ্ছে, এবং এইটার কোনো তথ্যও পাত্র। এই যে দেখেন, এইবার যে উনি এটা পেশ করলেন, হতে পারে উনি নতুন অর্থমন্ত্রী হয়েছেন, কিন্তু সরকার তো চলমান, যে কোনো সরকারই চলমান। এটা যদি আগের অন্য কোনো দলের সরকার থাকতো তাও সরকার কিন্তু চলমান, সরকার একটি চলমান জিনিস। তো সেখানে তো তথ্যপত্র দেওয়া উচিত ছিল যে এতদিন আমরা বিভিন্ন সুবিধা দিয়েছি, এত টাকা। আপনি কোথাও দেখাতে পারবেন যেটা প্রকাশ হয়? মাঝে মাঝে সংবাদকর্মীরা এনবিআর এর ভিতর থেকে গিয়ে তথ্যপত্র নিয়ে আসে, বাংলাদেশ ব্যাংকের যে ধারায় চলছে, যদি এনবিআরও এক সময় সেই রাস্তায় ওঠে, সেইটার বন্ধ করে দিবে আপনাদের। তো এইটা একটা জবাবদিহিমূলক গণতান্ত্রিক পরিস্থিতিতে এটা হতে পারে না। এবং যেটা আমি শেষ
হিলাল ভাইয়ের যে কথাটা আমার মন খারাপ হয়েছে যে বাজেট শুধু সরকারি লোকের বেতন না রে ভাই, বাজেট খুব গুরুত্বপূর্ণ একটা অর্থনৈতিক, ওনার একটা সিদ্ধান্তের কারণে কোটি কোটি মানুষের জীবন যাপনের উপরে প্রভাব ফেলে। উনি যদি একটা সিদ্ধান্ত নেন যে আমার এইটার উপরে ট্যাক্স বাড়বে, এইখানে আমি বরাদ্দ দিব কি দিব না, তার সাথে আমার খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, ট্যাক্স, বিদ্যুৎ সব কিছুর উপর নির্ভর করে। এটা এত সহজভাবে আমি মনে করি না যে এটা করা। তৌফিক ইসলাম খান, আমরা আর একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো। দর্শক, নিটল টাটা এসএসটিভি সংলাপে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসএসটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। হিলাল উদ্দিন, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম বাজেট নিয়ে, বিশেষ করে কালো টাকার কথা আসছিল, যে টাকা নাই তাই আমরা কালো টাকা খুঁজছি। টাকা না থাকলে যে প্রস্তাবনা, যে বড় বাজেটে তো আকার বড় করার কি দরকার ছিল? জাহিদ ভাই, আমি ওই যে তৌফিক ভাইয়ের কথা আমি অনেক বিমুগ্ধ হয়ে শুনছিলাম। অনেকগুলো কথা বলছেন উনি, পারভেজ ভাই অনেকগুলো কথা বলছেন। আসলে আপনি দেখেন, অপ্রদর্শিত আয় একটা, কালো টাকা একটা, যেটা পারভেজ ভাই বললেন, আমার কাছে কিন্তু এটা খুবই পরিধানযোগ্য। ধরেন আমি একজন ব্যবসায়ী, আমি কোথাও এই 1 বছর ব্যবসা করলাম, ব্যবসা করার পরে আমি আমার 20, 25, 30 লাখ, 1 কোটি, 1.5 কোটি হয়তো বা আমি কোনো কারণে আমি অপ্রদর্শিত আয় আমার কাছে থেকে গেল। এবং এটার জন্য একটা আইনও আছে সরকারের, যে আপনি তখন আপনি বলে দিবেন, আপনার উকিল আপনাকে শিখিয়ে দিবে, হ্যাঁ, যে আপনি মায়ের সোনাদানা বেচছেন, হ্যাঁ, বাবার কিছু ছিল সেগুলো নিছেন, আপনি বিয়ের সময় কিছু পাইছেন সেগুলো আনছেন, অথবা আপনি ওই যে পুকুর ছিল একটা, সেই পুকুর থেকে মাছ বিক্রি করছেন করে, কিন্তু অনেক কতটুকু টাকা আপনি সেখানে আনলেন? যারা 1000 কোটি টাকা নিয়ে গেল, যারা 1000 কোটি টাকা এখানে অপ্রদর্শিত আয় তারা প্রদর্শন করবেন, তার সঙ্গে কি আপনি আমাকে মেলাবেন, এই আমাদের আনোয়ার ভাইকে মিলাবেন? এটা হইতে পারে? পারভেজ ভাইকে মিলাবেন? সারা জীবন মানুষকে শিক্ষা দিয়ে উনি জীবনযাপন করেছেন। এখন এই বিষয়গুলো কিন্তু এই যে যেটা বললেন না তৌফিক ভাই, যে দায় মুক্তি, একটা দায় মুক্তি নিয়ে কিন্তু আমরা জাতিগতভাবে আমরা খুব অস্বস্তিতে ছিলাম, বঙ্গবন্ধুর দায় মুক্তি। সেখান থেকে কিন্তু আবার পরবর্তী পর্যায়ে বর্তমান সরকার এসে সেটাকে আবার সেটাকে আবার বিচার করে বিচারের রায়ও আমরা কার্যকর করলাম। হ্যাঁ, আমাদের কাছে এটা একটা দৃষ্টান্ত। কিন্তু আমরা আবার যখন বিদ্যুৎ নিয়ে দেখি, বিদ্যুতের দায় মুক্তির কোনো কারণ তো নাই আসলে। এটা জনগণের জন্য আপনি করেছেন, এবং এটা জনগণের জন্য করতে আমরা একটা সময় তো ছিল যে আমাদের 3000 মেগাওয়াট বিদ্যুৎ ছিল, আমরা সারাদিন তাকায় থাকতাম বিদ্যুতের দিকে, যখন বিদ্যুৎ আসবে আমি তার দিকে তাকায় থাকতাম। এখন তো সেটা না, আমি সারাক্ষণ বিদ্যুৎ পাচ্ছি। আমার এখন প্রায় 28-29 হাজার বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা, মেগাওয়াট উৎপাদন করার সক্ষমতা তৈরি হয়েছে। 14-15 হাজার প্রতিদিন আমি জেনারেট করছি। তো এখানে দায় মুক্তির কোনো কারণ তো নাই। আমি কেন দায় মুক্তি এখানে নিলাম? এটা তো দায় মুক্তি আবার যখন অন্যভাবে আসবে, অন্য কোনো সরকার আসবে, ওরা যদি আবার একইভাবে একই দৃষ্টান্ত স্থাপন করে, তখন আমাদের জবাবটা থাকবে কি? নাম্বার 1, এই যে অপ্রদর্শিত আয় যেটা, এটাকে আপনি যে করতে দিলেন। আচ্ছা, আমাকে একটু বলেন, আমরা দেখলাম যে ব্যাংক থেকে যখন টাকাগুলো বেরোচ্ছে, আমরা কিন্তু সবাই এখানে, আমরা সবাই যারা আছি, আমরা এই সমাজের মানুষ কিন্তু সবাই দেখছিলাম কিভাবে ব্যাংক থেকে টাকা বের হয়। আমি কথাগুলো অনেকবার বলছি। আমার এক বন্ধু ফেডারেশনের ডিরেক্টর ছিল, সে তার ফ্যামিলি নিয়ে চলে গেল কানাডায়। ওখান থেকে সে খবর পাইছে যে বাংলাদেশে আসলেই ওই যে 100 কোটি নিলে 10 কোটি দিলেই 100 কোটি পাওয়া যায়। সে কানাডা থেকে ঢাকা এসছে, ঢাকায় এসে সে ইটের ভাটা কিনছে একটা 20 কোটি টাকা দিয়ে, কিনে এনে 100 কোটি টাকা স্যাংশন করাইছে, ওখানে 10 কোটি টাকা দিয়ে সব মিলে তার 30 কোটি টাকা লস হয়েছে, 70 কোটি সে বের করে নিয়ে চলে গেছে। এইভাবে সে 250, 300, 400 কোটি টাকা সে বের করে নিয়ে চলে গেল ওপেন সবার সামনে। কই সেই ব্যাংকের চেয়ারম্যান বলেন, সেই ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টর বলেন, কই জবাবদিহিতার মধ্যে তো আসে নাই? ওই টাকাগুলো কোথায় গেল? এবং এইভাবেই কিন্তু ঋণগুলো দেওয়া হয়েছে। এই যে আজকে আমরা বিভিন্ন জনের কথা বলি না, এগুলো তো ওপেন সিক্রেট রে ভাই। তাই এইগুলো যদি আপনি বিচার না করেন, এদেরকে যদি আপনি ধরার মধ্যে না আনেন, সে যেই হোক তাকে আপনি বিচারের আওতায় আনেন, আমরা দেখি যে এরা এই কাজগুলো, এবং এটা কিন্তু দৃশ্যমান। আর এই বিষয়গুলো তো আসলে আমরা বলছি অনেক দিন যাবৎ। তবে আমরা খুব আশাবাদী, আমরা যখন দেখছি, হ্যাঁ, যে একজন আমরা তো দেখছি না এই মুহূর্তে আমাদের আগে সেনাপ্রধান,
সাবেক সেনাপ্রধান, সাবেক পুলিশ প্রধান, সবার বিরুদ্ধে যেভাবে আসছে, আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী অন্তত এই কাজটি এই টেনুরে উনি করবেন, যে যারা এই অপকর্মগুলো করেছেন, ছোট হোক তাকেও ধরেন, বড় তাকেও ধরেন, ছোটকেও ধরেন, যাতে আমরা আসলে সমাজটাকে দুর্নীতিমুক্ত করতে পারি। আমি যে কথাগুলো বললাম না, যে এমন একটি সংস্থা নাই যেখানে গেলে আমরা, এই যে নতুন করে ভূমি আইন করলেন, আমরা খুব খুশি হলাম যে একটা নতুন ভূমি আইন আসছে, এই জমি জমা নিয়ে লিটিগেশন হবে না। আরে ভাই, এখন ওইটাকে আবার যদি আপনি এখন ওই যে নামজারি করতে যান, কন্ট্রাক্ট দিতে হয় 3 লাখ 5 লাখ, তা 2 লাখ 7 লাখ এরকম করে কন্ট্রাক্ট দিতে হয়, তার পিছনে। তাহলে আমরা করলামটা কি ভাই? কিসের নতুন আইন? কেন আবার নতুন আইন? যে আইনে আমাকে পয়সা ছাড়া আমি কাজ করতে পারবো না, এটা হইতে পারে? হচ্ছে আমাদের। আমরা যেখানে যাচ্ছি একটি জায়গা নাই যেখানে স্বস্তির খবর আপনি পাবেন। কেন? আমরা কি এরকম একটা দেশ চেয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে? আমরা কিন্তু বারবার বলছি, এখনো বলছি, যে উনি ছাড়া আমরা কিন্তু এখনো বলি মাননীয় প্রধানমন্ত্রীর বিকল্প কিন্তু আমাদের চোখের সামনে নাই। ওনার বিকল্প আমাদের চোখের সামনে কিন্তু নাই। তো সেই ক্ষেত্রে উনিই পারেন এই আজকের যে জায়গায় আমরা চলে এসেছি এখান থেকে মানে উত্তরণের জন্য। এই তৌফিক ভাই যে কথাগুলো বললেন, আমি ওনার সঙ্গে খুব যে দ্বিমত পোষণ করছি তা না। আমি তৌফিক ভাইকে এই কারণে বলছিলাম যে মানে সিপিডি সবসময় কিন্তু মানে বাজেট নিয়ে এই ধরনের অ্যানালাইসিস দেয়। এটা আমি দোষের কথা বলি নাই, কিন্তু যে দুর্বলতাগুলো ধরিয়ে দেয়। হ্যাঁ, দুর্বলতাগুলো ধরিয়ে দেয়, এবং যারা দায়িত্বে থাকেন তারা কখনোই সিপিডির প্রশংসা করে না। যারা বিরোধী দলে থাকেন তারা আবার সিপিডি খুব প্রশংসা করে, হ্যাঁ ইয়েস সিপিডিটা খুব ভালো হয়েছে। আমি এটাই বুঝাতে চেয়েছি। তো সব শেষে আমি যে কথাটা বলতে চাই, আপনি দেখেন নতুন করে একটা নতুন আইন করা হয়েছে, যে আপনি দোকানদারদের জন্য একটা নতুন আইন করা হয়েছে। মানে পানি তো নিচু জায়গা দিয়ে যায়, এখন বলা হয়েছে ট্রেড লাইসেন্স তোমার দোকানে ঝুলায় রাখবা, তারপরে 3 নাম্বার তোমার দোকানে ঝুলে রাখবা, কি মূল্য তালিকা তোমার দোকানে ঝুলে রাখবা, তুমি যে ট্যাক্স দিচ্ছ ওইটার যে ট্যাক্স রিটার্ন সেটা তুমি ঝুলে। এখন দেখেন ট্যাক্সের মধ্যে বলা আছে গোপনীয়তা, যে আপনি ট্যাক্স রিটার্নটা যিনি দিচ্ছেন এবং যিনি নিচ্ছেন ওনারা দুইজন শুধু জানবে, আর কেউ জানার বিষয় না। আমাকে বলেছেন ঝুলায় রাখতে, আবার কদিন পরে বলবে যে বিস্ফোরকের ইয়েও তুমি ঝুলায় রাখো, ফায়ারেরটাও ঝুলায় রাখো, প্লাস পরিবেশটা ঝুলায় রাখো। তা আমার 30 স্কোয়ার ফিট, আমার 30 স্কোয়ার ফিট দোকান, আমি এতগুলো ট্রেড লাইসেন্স আমি কিভাবে আমার দোকানে ঝুলাবো বলেন? পণ্য শো করা যাবে না, আমার তো পণ্য শো করার দরকার ওই পর্যায়ে উনি ফ্যানে ঝুলে যেতে হবে। এখন আপনি বলেন, এই যে নিয়মগুলো করছেন, মাননীয় প্রধানমন্ত্রী গত 15 বছরে দেশটাকে ডিজিটাল করেছেন, এবং আমরা তো ডিজিটাল সুফল পাচ্ছি, তো আমরা পাচ্ছি না তা তো না। এখন আমাকে নিয়ে যাচ্ছে আমার সরকারি কর্মকর্তারা এই অ্যানালগে, যে তুমি সব ঝুলাই রাখবা, ও দূর থেকে দেখবে যে এগুলো আমরা ঝুলাইছি কিনা। এই ধরনের আইন নিয়ে আমরা এখন মানে বসবাস করছি আর কি। তো আমার মনে হয় আসলে দেখভাল করার কি কেউ নাই? উনি ওনার মানে এগুলো ডাটাবেস থাকে, তো উনি ওনার অফিসে বসে দেখতে পারেন যে এই মার্কেটে কতগুলো দোকান, এই কোন কোন দোকান লাইসেন্স করছে, কোন কোন দোকান লাইসেন্স রিনিউ করে নাই। এখন রাস্তায় দেখবেন যে গাড়ি কিন্তু ট্রাফিক ধরে না, যেটা পার্টিকুলার গাড়ি, যে আপনার যে ট্যাক্স টোকেন যার ফেল করা আছে ওই গাড়িটাকে ধরে, কারণ তার গাড়ি দিয়ে টিপ দিয়ে দেখে যে এত নাম্বার গেটার ট্যাক্সের পেমেন্ট আছে কিনা। এইটা ওনারা করতে পারেন না, ওনারা আমার দোকানে সব ঝুলায় রাখতে হবে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আমি আপনার কাছে আবার আসবো। আনোয়ার হোসেন, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, দায় মুক্তির যে সংস্কৃতি, সেখান থেকে আসলে বেরিয়ে আসা উচিত, কিন্তু সেটি হতে পারছে না কেন? ধন্যবাদ। এটা তো দায় মুক্তির ব্যাপারটা তো ডিটেলস বললেন, দুইজনই বললেন। দায় মুক্তিটা কেন দিচ্ছি? এই দেশের মানুষের জন্য দায় মুক্তি তাদেরকে কেন দিতে হবে? আমাকে সেবা দিবে, আমি নাগরিক, এই দেশের নাগরিক, এটা আমার অধিকার। তো আমার অধিকার প্রতিষ্ঠা করার জন্য আর একজন দুর্নীতির কেন আশ্রয় নিবে? সে কোনো হিসাব দিবে না, জানাবে না, বুঝাবে না। ওই যে আমাদের আদানির বিদ্যুৎ আনছে, $50 কোটি ইয়ারলি দিতে হচ্ছে। আমাদের তো এমনি ডলার, ফরেন কারেন্সি নাই, সেইখানেও দিতে হচ্ছে। তো এইগুলি যে কিছু কিছু ব্যাপার আছে, এইগুলি হলো পলিটিক্যালি একটা অদূরদর্শিতার ব্যাপারটা। দেখেন, ওই যে হেলাল ভাই বললেন, অনেকে বললেন যে আমাদের বাজেটের ব্যাপারটা, বাজেটের কথাটা তো আমাদের আসতেই হয়। আমাদের ব্যাংকগুলি খালি করে দিছে বারে বারে, কিন্তু হেলাল ভাই বলছেন যে হাজার হাজার কোটি টাকা যারা নিয়ে যাচ্ছে তাদের ধরা হয় না, তাদের কিভাবে দিল? আর আমরা যারা ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী, তারা গেলে কত কিছু কাগজপত্র, ওইটা ওইটা বাপ দাদার 14 গোষ্ঠীর নাম দিতে হয়, কোন জায়গায় কি আছে। আপনার ওই যে শেখ বাচ্চু, আব্দুল হাই বাচ্চু, উনি তো গত 8-10 বছর ধরেই এটা চলে আসছে,
নাম আসতেছে, উনি এত টাকা নিছেন, কত টাকা মেরে দিচ্ছেন, ওনাকে কি ধরছে? ওনারও তো দায় মুক্তির ব্যাপারই হয়ে গেছে। এই পর্যন্ত তাকে কোনো জবাবদিহিতার মধ্যে আনা হয় নাই। আমাদের এখানে নাম কাওয়াস্তে একজন দুদক আছে, এই দুদক এইগুলি কোনো চোখে দেখে না। দেখে হলো কোন জায়গায় পিয়ন একটা বাড়ি করছে তার যেয়ে ধরে। বড় বড় রাঘব বোয়াল যেটাকে আমরা বলি সেইগুলিকে বলে না। পিকে হালদার চলে গেল এই দেশ ছাইরা। পিকে হালদার বর্ডারে যখন গেছে, ওই পার থেকে বর্ডার পার হয়ে হাত দেখাইছে যে আমি এই পারে চলে আসছি, তখন 9 মিনিটের পরে যাইয়া ওই যে দুদকের চিঠি দেয় যে উনি পার হইতে পারবেন না। মানে সিস্টেমটা কি এখন? এই যে যে ব্যাংকে থেকে টাকা নষ্ট করলো, টাকা লুটতরাজ করে নিয়ে গেল, ব্যাংকের লোকেরাই তো দিছে। ওখানে তো যে নিচ্ছে সে তো আর ভল্ট ভাঙ্গে নিয়ে যায় নাই, বা সে কাগজপত্র নিজেরা তৈরি করে আনা নেই। তো তাদের কেন ধরে না? তাদের কেন শাস্তির ভিতরে আনে না? তাদেরকে দেখ, ক্রসে তো কতজনকে দিছে, দেশের অর্থনীতি যারা ধ্বংস করে ফেলাইলো, এই সমস্ত লোকদেরকে সামনে আনুক, সামনে আইনা সব জনসমক্ষে তারপরে ব্যাত মারুক তাদের, তারপরে তাদের জেলে ঢোকাক। এইগুলি না ঢুকাইলে তো মানে ঠিক হবে না। এখন আপনি ওই সমস্ত লোকরাই যারা এই টাকা লুট করার সুযোগ তৈরি করে দিছে, আবার দেখা যায় যে তারাও এখানে শেয়ার পাইছে, পার্সেন্টেজ পাইছে, এখন তারা এই 15% দিয়ে তারা হোয়াইট হবে, এইরকম করবে। আর যেগুলি আরও বড় গুলি আছে, আমরাও ধারণা করি, আমরা যেহেতু বিজনেস করে মানুষের সাথে চলি, দীর্ঘদিন আমাদের অভিজ্ঞতা বলছি যে এই যে 15% টাকা দিয়া যেগুলি ডেঞ্জারাস, সেইগুলি এইখানে টাকা হোয়াইট করবে না, তার থেকে বাইরে পাঠাই দেওয়া তাদের জন্য অনেক নিরাপদ, অনেক ভালো, এই রকম অবস্থা হবে। তা আমরা এই সমস্ত জায়গা থেকে কখন বের হয়ে আসব? এর আগে প্রথম ওইবারে আমি বললাম যে দেখেন এই 10,000 20,000 কোটি টাকা নিয়ে যাচ্ছে তারা। এই যে যে এতগুলি টাকা নিল, যদি 50 লাখ টাকারও এসএমই খাতে এই সমস্ত দিত, তাহলে ওরা এই দেশের অর্থনীতিটা অনেক চাঙ্গা করে ফেলত। 50 লক্ষ টাকা নিয়ে কেউ আর বিদেশে পালাই যায় না। বিদেশে পালাই যায় যারা 50 কোটি টাকা নেয়, 100 কোটি টাকা নেয়, এই সমস্ত আর উপরের যারা, তারা বড় বড় ইসে করতেছে। এইখানে দেখেন যে ডেইলি স্টারে রিপোর্ট দিছে, প্রথম আলোতে রিপোর্ট দিছে যে কোথায় কি কি করতে হয়, এই সমস্ত পত্রিকা, অনেক পত্রিকায় দিচ্ছে, তারা স্পেসিফিক সব কিছু দিয়ে দিছে, তারপরেও সেইখানে দুদকে আগায় না, সেইগুলি বলে না। তো এইগুলিতে কে ধরবে? আমি আপনি যখন বুঝি, জনগণ যখন বুঝে যেইখানে হচ্ছে এই যে ডাকাতি হচ্ছে, ব্যাংক ডাকাতি হচ্ছে, মানে এই ডাকাতিটা তো রাবারি করে বন্দুক নিয়ে যেয়ে করে না, ওই ফাইলের ভিতরে ঢুকাই দিয়ে ডাকাতি করে চলে যাচ্ছে। এইগুলি তো মানুষ বুঝতেছে, আপনি কত বুঝাবেন? আমার মুখটা কথা বলার সুযোগ হয়তো আপনি দিবেন না, আমার নিজের কথা বলছি না, মানে মানুষের অনুভূতির কথা বলছি। তারা তো বুঝে যে এইগুলি কি হচ্ছে, তো তাদের মনকে কিভাবে আপনি রক্ষা করবেন, কিভাবে আপনাকে বুঝ দিবেন, সেই বুঝটা তো তারা জনগণ পেয়ে যাচ্ছে। আনোয়ার ভাই, আর একটা বিরতি নিতে চাই, বিরতির পর আবার আসবো। দর্শক, নিটল টাটা এসএসটিভি সংলাপে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসএসটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক হাসান আলম পারভেজ আলোচনা শেষ করতে চাই। বাজেট নিয়ে আলোচনা করছিলাম, বাজেটেই আবার ফিরতে চাই। সেটি হচ্ছে যে বৈদেশিক ঋণ নিয়ে অনেক কথা, যে বিদেশ থেকে আমরা অনেক ঋণ করছি, এমনও আছে যে ঋণ করে ঋণ শোধ করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আপনার মূল্যায়ন কি? কি মনে হয় যে সামনের দিনে এই ঋণের বোঝা কতদিন? থ্যাংক ইউ সো সাচ এ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেওয়ার জন্য। আমি খুব সংক্ষেপে 2-3টা কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, আমরা $100 বিলিয়ন ঋণের ক্লাবে ঢুকেছি। সো ধরে নেই ভুল করে ঢুকেছি। এখন আমি যদি রাজনীতি করি তাহলে হয়তো শুধু আঙ্গুল পয়েন্ট করব। সো ইট হ্যাজ হ্যাপেন্ড, নাম্বার 1। বিভিন্ন জায়গা থেকে আরও লোন আছে, ব্যাংক থেকে, এখান থেকে। আমাদের টোটাল বাজেটের 16% কিস্তি আর ঋণ শোধে দিতে হয়। হয়ে তো গেছে ভাই, দেশ তো আমাদের। সো এখন যেটা আমি আপাকে বলতে চাই, যে অর্থনীতির একজন ছাত্র হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, উইথ অল রিগার্ডস টু মাহমুদ আলী সাহেব
অত্যন্ত বয়স, তো আমার বাবার বয়সে হতে পারতো, তো উনি এবং আমার ভাইয়ের বউ ওয়াসেকা, তো ওনারা যতটুকু সম্ভব করেছে। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই যে 1,27,000 কোটি টাকা প্রায় ব্যাংকিং সেক্টর থেকে লোন নিলে, হ্যাঁ, আমাদের আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য তারা কি করবে? একেবারেই সংকুচিত হয়ে যাবে এবং এটা এক ধরনের মন্দাভাব নিয়ে আসবে। ইট মাইট ব্রিং হাঙ্গার অলসো, কারণ বেগতিক লোককে চাকরি ছাড়তে হবে। At the same time, I have connection with World Bank, I have connection with IMF. As far as I am given hints, ওই বিদেশে 1 লক্ষ কত হাজার 25,000 ক্রোড় যেটা আনার কথা, ওইটাও পাবে না। তাই আমাদেরকে এখন থেকে, কালকে সকাল থেকেই আমরা হয়তো ভুলভাল কিছু বলেছি। ঘাটতি মিটবে কিভাবে? গভর্নমেন্টের অনেক রকম পথ আছে ঘাটতি মিটবার, এটা ইনি ভালো বলতে পারে। তো আলটিমেটলি তো ট্যাক্স নেট বাড়াবে, আলটিমেটলি করের বোঝা বাড়াবে। সো এখন তারা ট্যাক্স নেট বাড়াচ্ছে কোথায়? যে দিচ্ছে তার গলা চিপছে। কিন্তু আপনি যদি বাংলাদেশে 68টা 500 উপজেলা দেখেন, 500 উপজেলাতে 50 জন করে লোক বড় ট্যাক্স পেয়ার আছে উপজেলাতে, কারণ লুটপাটের অংশীদার উপজেলা চেয়ারম্যান ওরা সবাই হয়েছে। সো ট্যাক্স নেটটা বাড়াতে বলছি আমি। ওই ব্যাংকে চাকরি করে 2 লাখ বেতন, তারপরে কোনো জায়গায় কেউ 3 লাখ বেতন, এই ওদের গলা টিপাটিপি, হ্যাঁ, ওদের একটা যৌবন কাল, সুন্দরী বউ আছে, প্রিমিয় গাড়ি আছে, একটা অ্যাপার্টমেন্ট আছে, ওদেরকে টিপাটিপি করে এই নষ্ট করার দরকার নেই। ট্যাক্স নেট থেকে বাইরে আছে বাংলাদেশে লক্ষ লক্ষ লোক আছে এবং এরা ম্যাক্সিমামই সরকার দলের লোক এবং এরা কন্ট্রাক্টারি, এরা গাছের ব্যবসা, এরা রাস্তা বানানো, রাস্তা না বানাইয়ে বর্ষায় রাস্তায় ভেঙে গেছে বলা, এরকম ল্যাক্স অফ পিপল আর দেয়ার। ওদের উপরে আমাদের সহায় হতে হবে। ওই বড় যারা বিগ ফিশ, আমার সবসময় যে শব্দ ছিল, বিগ ফিশদের সাথে অর্থমন্ত্রীর সাহস থাকলে কিন্তু বসা উচিত। কিন্তু আমার মনে হচ্ছে বিগ ফিশদের পাশে আউলিয়া বুজুর্গরা আছে, তাই অর্থমন্ত্রী সাহেব আগের মন্ত্রীর মতন লেজুর চাটার লোক না। লোটাস কামাল ভাই যেরকম চাটার মানুষ ছিল, চাটতো, কিন্তু মাহমুদ আলী সাহেব একটা ব্যক্তিত্ব আছে, ওনার কিছু পাওয়ার নাই এ জগতে। উনি, আমি সবাই প্রস্তুতি নিচ্ছি, আমাদের আলটিমেট ডেস্টিনেশন সেটা হচ্ছে বনানী কবরস্থান। মাহমুদ আলী ভাইকে আমি স্মরণ করে দিতে চাই যে ভাই, বনানী কবরস্থানে একটা কবরের 25 বছরের জন্য 1.5 কোটি, 25 বছর। হ্যাঁ, এবং আপনার, তাই আমি মাহমুদ আলী ভাইকে বিনয়ের সাথে বলতে চাই, আপনার কিছু পাওয়ার নাই, আপনার দেশকে অনেক কিছু দেওয়ার আছে, আপনি সব কিছুতে অলঙ্কৃত হয়েছেন, আপনি একজন চেরিশড সাকসেসফুল লোক। তো আমরা যেখানে মৃত্যুর কথা চিন্তা করি, আপনি মৃত্যুর কথা চিন্তা করেন। দরবেশদেরকে ভয় পাইয়েন না, দরবেশদের আয়ুষ্কাল কমে আসছে। তাই আমি মনে করি বাংলার 16 কোটি মানুষের, 17 কোটি মানুষের কথা মনে করে আমার অর্থমন্ত্রী এবং তার অ্যাসিস্ট্যান্ট কারেক্টিভ মেজার্স নেবে, এটাই আমার বক্তব্য। আসসালাম পারভেজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য। তৌফিকুল ইসলাম খান, আমরা আলোচনা শেষ করতে চাই। বেসরকারি খাতে বিনিয়োগের যে বিষয়টি বললেন, যে সরকার যদি ব্যাংক থেকে লোন নেয় ঘাটতি মেটানোর ক্ষেত্রে, বাইরে থেকেও যে টার্গেট করা হয়েছে সেটিও পূরণ হবে না। আলটিমেট যদি করের বোঝা চাপে সাধারণ মানুষের, এমনি তো জীবন দুর্বিষহ, তাদের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ আমি বলি দুটো খুবই অবভিয়াস ভবিষ্যৎ আছে, যেটা হবেই। একটা হলো যে এই যে বাজেট দেওয়া হয়েছে এটা বাস্তবায়ন হবে না। এটা গত আপনি 7-8 বছরের যে আপনি যদি হিসাব দেখেন, এটা 80 থেকে 85 ভাগের মতো এখন বাস্তবায়ন হয়। আগে আরও ভালো হতো, এটা হবে না। এবং আপনি গত মানে এই অর্থ বছর, চলমান অর্থ বছরের জুলাই মাসে, অর্থাৎ প্রথমেই আপনি মনে থাকে যে জুনের বোধহয়, আমি যদি ভুল না করি, 27 থেকে 29 তারিখের মধ্যে কিন্তু পাস হলো বাজেট। জুলাইয়ের প্রথম সপ্তাহেই সার্কুলার দেওয়া হলো এই খরচ করা যাবে না। তো এইটা সরকারের যারা এটা বাজেট বানিয়েছেন, যারা এটাকে বাস্তবায়ন করেন, সবাই জানে যে এই বাজেট পুরোপুরি পাস হবে না। এখানে এমন সব খরচ রাখা আছে, এটা বলতে সময় লাগবে, এগুলোর 1 টাকাও হবে না। মানে সরকার ইকুইটিতে ইনভেস্ট করার জন্য হাজার হাজার কোটি টাকা রেখেছে। সো আমি ওইটাই যাচ্ছি না। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে
এটা উনি অর্থমন্ত্রী ওনার বাজেট বক্তৃতাতেও বলেছেন যে উনি প্রথম 6 মাস দেখবেন অর্থ আদায় কেমন হলো এবং সেই অনুযায়ী উনি বাজেট বাস্তবায়ন করবেন। সো ওইটা আছে ওনার ভিতরে একটা স্বীকার করার বিষয়তে, সুতরাং সেইটা একটা আছে। যেটা হয়েছে এই বছরে সেটা হলো যে একটা বড় চিন্তা যেহেতু ট্যাক্স আদায় বাড়ানোর ক্ষেত্রে বা আর্থিক সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে সরকারের এটা একটা বড় চিন্তা ছিল। মুশকিলটা হলো যেখানে আমাদের অস্বস্তিটা সেটার অনেকগুলো হিসাব দেওয়া হয়েছে যে কত জায়গায় কর ছাড় দেওয়া হয় বলে একটা বড় হিসাব দেওয়া হয়েছে যে প্রত্যক্ষ করে এই জায়গায় আমরা ছাড় দিই, কিন্তু ট্যাক্স যখন বাড়ানোর কথা হয়েছে তখন অধিকাংশই বেড়েছে হলো পরোক্ষ করে, অলমোস্ট এভরিওয়্যার। মানে আপনি সবগুলো মেজারের মধ্যে আপনি দেখবেন যে পরোক্ষ করে সব জায়গায় বাড়ানো হয়েছে, প্রত্যক্ষ করে সেই অর্থে বাড়ানো হয় নাই। যেটা ফাইনাল আমি বলবো সেটা হলো যে একসাথে যেটা চিন্তা করার ব্যাপার আছে সেটা হলো যে কর যারা দিচ্ছেন না, ফাঁকি দিচ্ছেন, সেইটাকে ধরার জন্য ওনার যে গদবাঁধা অনেক দিন ধরে ওই 2009 সাল থেকে যেসব সংস্কার চলছে ওইটার লিস্টই ছাড়া এই বছর উনি আর কি বিশেষ উদ্যোগ নেবেন বা অন্তত আগের উদ্যোগগুলোকে বাস্তবায়ন করার জন্য উনি কি করবেন এই ব্যাপারে তেমন কিছু বলা নেই। আমার মনে হয় যেটা বলা থাকুক না থাকুক ওই জায়গাটাতে মনোযোগ দেওয়াটা দরকার, যে নতুন করে করের হার বাড়ানোর চাইতে যেহেতু অনেক জায়গায় বেড়েছে, যে যারা কর দেন, এমনকি অনেকে তো আছেন, এটা তো হেলাল ভাই রাগ করবে আমার উপরে, কিন্তু অনেকে আমরা কর দেই ক্রেতারা, এইগুলো অনেকে সরকারের কোষাগারে জমা দেন না, এই এভিডেন্সও খুবই স্পষ্টভাবে আছে। তো সেই জায়গাতে আমার মনে হয় যে মনোযোগ দেওয়া উচিত, যে যারা কর ফাঁকি দিচ্ছেন, যারা টাকা পাচার করছেন, টাকা পাচার নিয়ে কোনো কথা নাই, ব্যাংকের যেই নিয়ে তো অনেক কথা হয়ে গেল, এই কথাটা বলতে 3 জন বলেছে, আমি ছাড়া সবাই বলেছে। তো এইটা নিয়ে কোন একটা মানে বাক্য উনি ব্যয় করেন নাই। এই যেই অব্যক্ত যে বিষয়গুলো আছে, আমি ধরে নিতে চাই যে বাজেট বক্তৃতায় যেগুলো অব্যক্ত আছে কিন্তু প্রয়োজনীয়, সেই বিষয়গুলোতে আগামী অর্থ বছরে সরকারের শুধু অর্থমন্ত্রী না, সম্পূর্ণভাবে সরকারের সর্বাংশ এই সব জায়গাগুলোতে মনোযোগী হবেন। তৌফিকুল ইসলাম খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতের সময় নিয়ে আলোচনা শেষ করতে চাই। মোহাম্মদ হেলালুদ্দিন হেলাল ভাই, আলোচনা শেষ করবো। অল্প সময় শেষ করে দিচ্ছি। যে মানে পারভেজ যে কথাগুলো বললেন, তৌফিক ভাই যে কথাগুলো বললেন যে নেটটা বাড়ানো করেন, আপনি দেখেন বাংলাদেশে প্রায় 4 লক্ষ বাজার আছে, এমন কোনো বাজার নাই যেই বাজার আপনি 10 জন ট্যাক্স পেয়ার খুঁজে পাবেন না। কই এনবিআর তো সেখানে যাচ্ছে না। এনবিআর একটা নান্দনিক বিল্ডিং করছে, এনবিআর সেই বিল্ডিংয়েই বসে থাকেন। ওই যে যেটা বললেন যে আমরা যারা দিচ্ছি তাদের উপরেই আসছে, তাদের ফাইল ওপেন করা হচ্ছে, তাদেরকে জরিমানা করা হচ্ছে। মানে আমি নিয়ম মতো আছি কিনা সেটা দেখার খুব বিষয়, নিয়ম একটু ব্যত্যয় হইতেই পারে আমার, কিন্তু এটার জন্য জরিমানা আছে না তার। হ্যাঁ, কিন্তু যারা এখানে এটা জানেই না যে ট্যাক্স কাকে বলে, ভ্যাট কাকে বলে, সেই জায়গায় ওনারা যাচ্ছেন না। আমরা বারবার বলছি, এবং আমরা না শুধু, এই দেশে অর্থনীতিবিদ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ বলছে, কিন্তু এনবিআর থোড়াই কেয়ার করে, এনবিআর মতোই চলছে। আচ্ছা ঠিক আছে, এইবার একটা কথা বলি। এই যে ধরেন আমরা করোনার মতো এত বড় একটা মানে মহামারী আমরা ফেস করলাম, সারা পৃথিবী ফেস করছে, আমরাও ফেস করছি। এই করোনার সময় যে এই সারা জাতিকে, সারা দেশের মানুষকে এই 2 ডোজ টিকা দেওয়া হচ্ছে বিনা পয়সায়, কথাগুলো খেয়াল করেন। ওই সময় সরাসরি প্রধানমন্ত্রী তহবিল থেকে, রাষ্ট্রীয় তহবিল থেকে সরাসরি পিছিয়ে পড়া মানুষকে টাকা দেওয়া হচ্ছে, নগদ টাকা দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদেরকে ঋণ দেওয়া হয়েছে 4% ইন্টারেস্টে। পরবর্তী পর্যায়ে আপনি দেখেন, এই যে সব কিছু মিলে যদি আপনি এভাবে খেয়াল করেন, এই টাকাগুলো কিন্তু ওইখান থেকে আমাদের শুরু, কিন্তু আসলে মানে ধীরে ধীরে আমাদের অর্থনীতির যে এটা কালো ছায়া, আমরা কিন্তু সেটাকে ব্যাকআপ করতে পারি। তার পরবর্তী পর্যায়ে আবার আসছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই সারা পৃথিবীতেই সব মিলে টালমাটাল অবস্থা হলো। এরকম একটা পরিস্থিতিতে কিন্তু আজকের যে অবস্থা, এটা কিন্তু শুধু বলা যাবে না যে শুধু রাষ্ট্র পরিচালনার কারণেই এরকম ঘটনা ঘটেছে। এটাকে আসলে মানে এটা আমরা বলবো যেটা মানে কন্টিনিউয়াস প্রসেস হিসেবে আমাদের কাছে চলে এসছে। আমি নিশ্চিত আল্লাহর রহমত এখান থেকে আমরা উত্তরণ করবই, এবং করতেই হবে আমাদের, কারণ আমরা যে জায়গায় চলে এসেছি এখান থেকে পিছাবার কোনো সুযোগ কিন্তু আমাদের নাই। এই কারণে আপনি এবার দেখবেন যে এবার যে বাজেটটা ঘোষণা করা হচ্ছে, সেখানে কিন্তু আমার কাছে মনে হয়েছে যেখানে অনেক দিক বিবেচনা করে, হ্যাঁ, যে যাতে এই যেটা বলা হচ্ছে যে 85% অ্যাচিভ করা, 85% অ্যাচিভ করা মানে একটা বাজেট কিন্তু মোটামুটি বলতে হবে যে বাস্তবায়িত হয়েছে। এবং আমি মনে করি যদি সরকার একটু কঠোর হয়, একটু কঠোর যদি হয় সরকার, হ্যাঁ, তাইলে আমরা 80 to 85% বাজেট আমরা অ্যাচিভ করতে পারবো। এবং এর জন্য আমার মনে হয় যে খুব বেশি হতাশার কোনো কারণ নাই, আমরা আবার কিন্তু একসময় স্টিয়ারিং উঠে যাবো।
মোহাম্মদ হেলালুদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতের সময় নিয়ে আলোচনা শেষ করতে চাই। আনোয়ার হোসেন, আলোচনার শেষ দিকে চলে এসেছি। আপনি জুয়েলারি খাত নিয়ে বলছিলেন, কি এমন সুযোগ দিলে ডায়মন্ড জুয়েলারি না, জুয়েলের উপর একটা ডায়মন্ড, হীরা বিক্রি করে ডলার আসতে পারে? থ্যাংক ইউ। আমি আবারও বলি, হীরা বিক্রি করে ইন্ডিয়াতে 52 বিলিয়ন এক্সপোর্ট করতেছে, হীরা কাটিং করে, অর্নামেন্টস তৈরি করে। তার কারণ আমরা গরিব হলেও পৃথিবীর অন্যান্য দেশ তো গরিব না। আমাদের এখানে গার্মেন্ট পাঠাই, ইউরোপে পাঠাই, আমেরিকা পাঠাইয়ে আমরা বিজনেস করি। 84% টোটাল যেটা ফরেন কারেন্সি আসে এই রেডিমেড গার্মেন্ট থেকে। তো আমাদের এখানে তো আর খাত নাই। এইটা তো বড় লোকদের আইটেম, ডায়মন্ডটা হলো বড় লোকদের আইটেম। রাফ ডায়মন্ড যেটাকে বলা হয়, আনকাট ডায়মন্ড, এইটাকে যদি ইন্ডিয়ার মতো 5% ডিউটি করতো, আমাদের প্রপোজাল ছিল, তাহলে একটা খাত তো তৈরি হইতো, এই সেক্টর তো হইতো। তার কারণ আমাদের কারিগররা বিশ্বব্যাপী সমাদৃত। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের স্ট্যাটিস্টিক্সই দেখা যায় 80% বাঙালি হলো যারা হাতে কাজ করে হোল ওয়ার্ল্ডে। এই 80% বাঙালিদের নিয়ে ইন্ডিয়া এক্সপোর্ট করতেছে। তাহলে আমরা একটা খাত, যেহেতু এটা সম্ভাবনাময় বিরাট খাত আছে, এই খাতটাকে আমরা অবহেলা কেন করলাম? আর এইটা তো মিস ইউজ হওয়ার কোনো স্কোপ নাই। সেটা বারে বারে বলছি যে অন্তত এইগুলিতে যদি দিত। এবং আমরা গত সপ্তাহে 3-4 দিন আগে প্রেস কনফারেন্স করছি, 91,000 crore টাকা এই দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে শুধুমাত্র এই জুয়েলারি সেক্টর থেকে। জুয়েলারি সেক্টর থেকে আমরা পরিসংখ্যান দিয়ে দেখিয়ে দিয়েছি। তাহলে এইটা তো মানি লন্ডারিং হইতো না। তো আমাদের এইখানে সেই সুযোগটা দিচ্ছে না। তো দেখা যাচ্ছে যে এইখানে ডিলার তৈরি হয়েছে, ডিলারদের লাইসেন্স দিছে, ওই ডিলাররা যেগুলি আনে লোকাল মার্কেটের থেকে ওই ডিলারদের দাম বেশি পড়ে যায়। তো এখন এক্সপোর্ট করতে গেলে যেইটাই হোক, যে কোনো বিজনেসই কম দামে কিনে বেশি দামে বিক্রি করা হলো বিজনেস। বেশি দামে কিনে কম দামে বিক্রি করা তো বিজনেস না। আমার যে বিশ্ববাজারের দাম হলো কম, আমার এইখানে গোল্ড আনলে আমার এইখানে পরে বেশি, স্মাগলিং হয়ে আসতেছে, হিউজ স্মাগলিং। কারা করতেছে স্মাগলিং বলেন তো? এই যে কেরিয়ার ধরা পড়ে, দেখেন কোন জায়গায় বম ঠম কি আছে, পুলিশে যে বাড়ি ঘিরে ফেলাইছে, সব তথ্য বাইর করে ফেলাইছে। আর একজন কেরিয়ার আছে, তার কে দিল, কে কি করলো, কোথায় থেকে দিল, এইগুলি ধরা পড়ে না। তো এই সমস্ত বিভিন্ন কারণে আমরাই করতেছি। আপনি দেখেন এই যে এনবিআর এর তথ্য অনুযায়ী আমরা মিটিং করলাম, সে বলল যে 60% রিটার্ন দাখিল করে না। যা আছে তার ভিতরে 40% রিটার্ন দাখিল করে, 60% করে না। তুমি 60% দাখিল করে না, তাদের সব কিছু আছে, তুমি সেইখানে চিঠি দাও না কেন, সেখানে লোক পাঠাও না কেন? তুমি যাই দোকানে যাই বলো যে আপনারা একটু ভ্যাট বাড়াই দিয়েন, আপনারা এটাই করুন। যে দেয় ভ্যাট তারে জ্বালাও যায় তোমরা। নতুন করে যেগুলি দেয় না সেগুলিকে ধরো না, তো তুমি সেই আওতাও বাড়াও না। তো যার জন্য এই ব্যবস্থাটাই হলো অব্যবস্থা। এই অব্যবস্থাটা যদি একটা বড় ঝড় আইসা এইগুলি একটা নাড়াচাড়া দিয়ে যদি ঠিক করতো, তাহলে এইগুলি ঠিক হইতো, না হলে এইগুলি ঠিক হবে না। আনোয়ার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নিয়ে আলোচনা শেষ করতে চাই অধ্যাপক ডক্টর আহসান আলম পারভেজ, তৌফিকুল ইসলাম খান এবং মোহাম্মদ হেলালুদ্দিন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রেখে নিটল টাটা এসএটিভি সংলাপ পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।